পরে আমারে বললো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি তো হইলো ইউ অলরেডি লস্ট। সো পরীক্ষা ভালো করে দিতাম না, পড়াশোনা করতাম না, তো কোনো মতে আর কি আই থিঙ্ক আমি 3.4 মানে শেষের দিকে একটু পড়াশোনা করে আমি রেজাল্ট একটু তুলতে পারছি আর কি। ওই আর কি পরে আর কি আমেরিকা আসলাম, পিএইচডি করলাম, ইন্টেলে একটা ইন্টার্নশিপ করছি। পরে হইলো যে মানে ওই চাকরি পাওয়াটা একটা আর কি মানে উইয়ার্ড কাহিনী, বাট তার পরে মানে যাবতীয় আইফোন তারপরে ম্যাকবুক এগুলার পিছনে ওয়ান অফ দ্য পার্সন তুমি। রাইট, আমার হইলো যে ভাই প্রোডাক্ট হইলো ম্যাকবুক প্রো মেইনলি। এখন প্রোগ্রামিংটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় আর কি, যে বাট হাইপ ক্যান নট রিপ্লেস ইউর ফাউন্ডেশন। এক্স্যাক্টলি হ্যাঁ। ওইটা ক্লার্নার সিইও সে যে বিলিয়ন বিলিয়ন ডলার হারাইছে সে ইঞ্জিনিয়ার ফায়ার করার পরে, কারণ এআই ক্যান নট ডু ইট। পরে নিয়ে আমি লাঞ্চে যাইতাম, বলে ভাই মানে এইটা কি, এটা কেমন কথা, সিইও আসছে। ফর এক্সাম্পল তুমি কারেন্টলি অ্যাপলে, এর আগে ইন্টেলে হচ্ছে যে ইন্টার্নশিপ ছিল, ইন্টেলে আমি 3 মাস চাকরিও করছি ওকে। অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এই অপরচুনিটিগুলো কেমনে আসছে এবং ইন্টারভিউ প্রসেস কেমন ছিল, রিক্রুটমেন্ট প্রসেসটা কেমন, চ্যাট জিপিটি, জেমিনাই এগুলার অ্যাপ্লিকেশন কেমন ইউজ করা হয়? আমাদের তো হলো অ্যালাউড ছিল না কয়দিন আগে, মানে কোনো কোম্পানিকে কেউ একটা চিনে না, তো ওইখানে ওই ফেয়ারে স্টিভ জবসের সাথে হচ্ছে বিল গেটসের প্রথম ইন্টারাকশন আর কি। আচ্ছা। তো ওখানে বলছে যদি স্টলটা দেখেই বোঝা গেছে যে দে আর গুড এট ডিজাইন। হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি ব্যাকস্টেজ পডকাস্ট। এই পডকাস্টের এপিসোডের গেস্টের নাম তাহমিদ। সো তাহমিদ হচ্ছে যে আমার সাস্টের ট্রিপলি ডিপার্টমেন্ট যখন ওপেন হয় সেই ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের স্টুডেন্ট। সো কারেন্টলি অ্যাপলে আছে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে। আমি কারেন্টলি যে ল্যাপটপ দিয়ে জিনিসটা রেকর্ড করতেছি, এই ল্যাপটপের প্রোডাকশন টিমের হি ইজ ওয়ান অফ দ্য ইঞ্জিনিয়ার্স। সো আই এম সুপার প্রাউড অফ হিম। আর ট্রিপলির ব্যাপারে আমার চ্যানেলে কখনো কিছু বলা হয়নি, কোনো কিছু ডিসকাস করা হয়নি আজ, কারণ আমার ট্রিপলির পার্সন আমি না। তো এই এপিসোডটা কন্ডাক্ট করতে হেল্প করছে কাজী মোহাম্মদ মাহিন রাজ্য, ও পরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিস্টে। সো বিগ থ্যাঙ্কস ফর হিম। অ্যান্ড তাহমিদের সাথে আলাপ সালাপ হয়েছে যে ট্রিপলি ইন্ডাস্ট্রিটা নিয়ে। ও হায়ার স্টাডি করছে, ক্লেমসন ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, দেন ও ইন্টেলে কাজ করছে কিছুদিন, দেন কাজ করছে কারেন্টলি কাজ করতেছে অ্যাপলে। সো আমরা ট্রিপলি অ্যাজ এ ফিল্ড পড়াশোনা কিভাবে করতে হবে, কি কি জিনিসপত্র নিয়ে কাজ করা ইম্পর্টেন্ট, দেন হায়ার স্টাডি, চাকরি বাকরি, অনেক কিছু নিয়ে আলাপ সালাপ হয়েছে। ইট ওয়াজ এ ভেরি নাইস এডুকেটিং episode for me. So I hope that you guys will enjoy it. So please like this video, subscribe this channel, and write down your thoughts in your comments. And enjoy this episode. Thank you very much. So welcome to the podcast, Ahmed. কি অবস্থা? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি হলো যে একটু নার্ভাস বিকজ আপনার তো ভাই বিশাল অডিয়েন্স। আমার অডিয়েন্স বিশাল, মানে চাইনি। আমি কখনো এত মানুষের সামনে কথা বলি নাই তো। No, এখন তো আমার সামনে আড্ডা স্টার্টেড। যদি তুমি একটা ইয়ে দাও যে ব্রিফ সামারি তোর ক্যারিয়ারের, তোর পড়াশোনা, বেড়ে ওঠা, দেন কারেন্টলি কই আছো? আচ্ছা, তো আমি হইলো যে ওই সিলেটে বড় হয়েছি, সিলেটে ব্লুবার্ড স্কুলে পড়ছি, এমসি কলেজে পড়ছি। তারপরে হইলো আমার বাপ মা চাইছে মেডিকেলে পড়াইতে, মানে আমি ইউনিভার্সিটি কোচিং টোচিং করি নাই, এবং আমার বাপ মা বলছে যে সিলেটের বাইরে আমাকে যেতে দিবে না আর কি। তো সিলেটেই ইয়ে করতে হবে, তো আমি মেডিকেলে পরীক্ষা দিই আর কি। ফার্স্ট আমি জাস্ট ফর্ম তুলছিলাম ফর নো রিজন, তো মেডিকেলে হয় নাই বিকজ মুখস্থ করতে পারতাম না। তো সাস্টে হইলো পরে হয়েছিল আর কি, কারণ সাস্টের কোয়েশ্চনটা কিন্তু খুবই ভালো, মানে ভর্তি পরীক্ষার কোয়েশ্চনটা মানে ওরা মানে দে ডোন্ট রিলাই অন মানে মুখস্থ অর এনিথিং, মানে খুব বেসিক কোয়েশ্চন করে। তো আমার বেসিক ভালো ছিল, সো সাস্টে হইলো চান্স পাইছিলাম। তো আমি সব সাবজেক্টই পাইতাম, আমার মনে হয় 80 না সামথিং ছিল আর কি তালিকায়। তো পরে হইলো যে ওই আমি হইলো ততক্ষণে তো আমার বাসা থেকে হাল ছেড়ে দিছে যে ওকে মানে মেডিকেলে পাও নাই, সো ডু হোয়াট এভার। এবং ওরা মানে আমার বাসা অ্যাকচুয়ালি মানে ইঞ্জিনিয়ারিং ওরা কনসিডারই করতো না, লাইক ওকে দেখো ইঞ্জিনিয়ারিং পড়ছে বুয়েট থেকে, এখন বসে আছে, চাকরি পাচ্ছে না, হ্যান ত্যান, ঠিক আছে। কিন্তু ডাক্তারি পড়লেও মানে অনেক ইয়ে মানে দে ওয়ার লাইক দ্যাট আর কি। তো পরে আমারে বললো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি তো হইলো ইউ অলরেডি লস্ট, সো তুমি হইলো এখন তোমার আর কোনো ইয়ে নাই। তো পরে হইলো যে আমি ইলেকট্রিক্যাল নিছি বিকজ ইলেকট্রিক্যালের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না টু বি অনেস্ট। মানে আমি হইলো যে ফিজিক্সে ওই ইয়ের চ্যাপ্টারগুলো স্কিপ করছিলাম, ওই যে ইলেকট্রিসিটির যে চ্যাপ্টারগুলা, কারণ আমি আসলে বুঝতাম না ওইগুলা।
যেমন ওই যে বিভব পতন অর সামথিং উইয়ার্ড স্টাফ ছিল ওইখানে আর কি, যে এমপ্লিফায়ার টায়ার। তো এই জন্য আমি ইলেকট্রিক্যাল নিয়েছিলাম আর কি, সি লাইক হোয়াটস গোয়িং অন, এখানে কি আছে না আছে একটু বোঝার চেষ্টা করি, ইলেকট্রিক্যালি কী বা থাকতে পারে ইত্যাদি। তো ইলেকট্রিক্যালে পড়ছি, তো রেজাল্ট খারাপ করছি, ভালো হয় নাই, পরীক্ষা ভালো করে দিতাম না, পড়াশোনা করতাম না। তো কোনো মতে আর কি আই থিঙ্ক আমি 3.4 মানে শেষের দিকে একটু পড়াশোনা করে আমি রেজাল্ট একটু তুলতে পারছি আর কি। তো ওই 3.4 হওয়ার পরে দেখলাম যে আসলে দেশে ওইরকম চাকরি পাওয়া যাচ্ছে না, খুব ডিফিকাল্ট আসলে দেশে চাকরি পাওয়া। মানে ইন শর্ট, আপনি যদি সরকারি চাকরি পাইতে চান, মানে আপনাকে হলো 500 টাকা দিয়ে ফর্ম কিনে ঢাকায় গিয়ে অনেক পরীক্ষা দিতে হবে। ওইখানে দেখবেন যে মানে প্রচুর মানুষ আসছে, ওরা হইলো আবার সরি, ওইটা কি বিসিএস? না ভাই, আপনি ধরেন হইলো পিডিবিতে চাকরি আচ্ছা, চান, পিডিবি। অথবা হইলো ধরেন ওই বিভিন্ন কোম্পানি আছে সরকারি বা বেসরকারি, রাইট? তো ইলেকট্রিক্যালের সমস্যা হইলো ওইসব কোম্পানিতে আপনি চাকরি দিতে যাবেন, গিয়ে দেখবেন যে একটা বেটা আসছে, সে হইলো 5 বছর ধরে সে প্রিপারেশন নিতেছে, বুঝছেন? তো আপনি ওর সাথে গিয়ে আপনি পারবেন না, আপনি দেখবেন যে প্রশ্ন আসছে, হি ইজ প্রিপেয়ার্ড, মানে সে হইলো নিয়ে আসছে আর কি, মানে ইয়ে। তো ওইগুলা দেখে আই ওয়াজ লাইক ফ্রাস্ট্রেটেড, যে এখন মানে মানে কি করব বুঝতেছিলাম না। আর আমার হইলো যে এই সাস্টেও তো হয় নাই, আমি মানে জয়েন করতে পারি নাই, যদিও মানে আহ, আমি যখন মানে সাস্টে অ্যাপ্লাই করি তখন হইলো যে জিপিআর ছিল হইলো 3.25, ওকে। কিন্তু আমার 3.4 ছিল আর কি। কিন্তু মানে ইউনিভার্সিটি মানে এই নিয়োগে তো আসলে জিপিএটা খুব ইম্পর্টেন্ট, তো আমার মানে আই কুড নট গেট ইন। তো আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন ভাবলাম যে আসলে ইয়ে করি, ওই বিভিন্ন জায়গায় বাইরে অ্যাপ্লাই করি আর কি। অ্যাটলিস্ট মানে কোনো প্রফেসরের আন্ডারে যাইতে পারলে মানে অ্যাটলিস্ট কাজটা শেখা যাবে, প্লাস ইট ওয়াজ হিমিলিয়েটিং মানে দেশে বসে থাকাটা, রাইট? তো পরে আই অ্যাপ্লাইড ইন ডিফারেন্ট প্লেসেস, এবং ক্লেমসনে হইলো একটা প্রফেসরের সাথে আর কি আমার মানে হয়ে যায়। তো আমি অনেকের সাথে যোগাযোগ করি, কিন্তু উনি আর কি পরে আমাকে ফান্ডিং দিছে, মানে আমার সাথে ইয়ে করছে। আমি যখন হইলো যে ভাই ওই বুয়েটে হইলে মাস্টার্সের পরীক্ষা দিতে গেছিলাম আর কি, যেদিন আমার ফান্ডিং হয়। তো আমি ওকে। মানে দেখলাম যে চাকরি বাকরি হচ্ছে না, সো আই ওয়াজ লাইক আমি বিভিন্ন জায়গায় মাস্টার্সের পরীক্ষা শুরু করলাম, যে ওকে মাস্টার্সে ঢুকে বসে থাকি। তো সাস্টেও আমি ইয়েতে সিএসসিতে মাস্টার্সের জন্য আমি পরীক্ষা দিছি, তারপরে ওই বুয়েটেও দিছি। সাস্টে আমার হয়েছে অ্যাকচুয়ালি। ওকে। আর এরপরে হইলো তো বুয়েটের পরীক্ষা যখন আমি দিতে যাই, তখন হইলো বাস থেকে নামছি আর প্রফেসর মেইল দিছে যে কংগ্রেচুলেশনস, তোমার ফান্ডিং অ্যাপ্রুভড, হ্যান ত্যান। আইয়ো, তখন তো আইয়ো। আমি, হ্যাঁ আমি তো মানে ভাই খুব খুশি, হ্যান ত্যান। তারপরে হইলো পরীক্ষা দিয়ে আসছি। তো পরীক্ষা ওইটা হইতো না এমনিতেও। তো ওই আর কি, পরে আর কি আমেরিকা আসলাম, পিএইচডি করলাম। পিএইচডিতে মেইনলি ধরেন অপটিক্স নিয়ে কাজ করছি, ফিজিক্স, অপটিক্স, ওয়েভ গাইড, সিলিকন ফটোনিক্স নিয়ে কাজ করছি। ইন্টেলে একটা ইন্টার্নশিপ করছি, পরে হইলো যে মানে ওই চাকরি পাওয়াটা একটা আর কি মানে উইয়ার্ড কাহিনী, বাট পরে আর কি অ্যাপলে চাকরি পাইছি। তো চাকরি পেয়ে এখন আর কি ধরেন 3 বছর হয়ে গেছে, তো 3 বছর অ্যাপল। এখানে আছি আর কি। তার মানে যাবতীয় আইফোন, তারপরে ম্যাকবুক, এগুলার পিছনে ওয়ান অফ দ্য পার্সন তুমি। রাইট, আমার হইলো যে ভাই প্রোডাক্ট হইলো ম্যাকবুক প্রো মেইনলি এখন, ওকে। কিন্তু এখন ধরেন আরো কিছু সিক্রেট প্রোডাক্টে কাজ করতেছি, যেগুলা ধরেন এআই ম্যাকবুক প্রো নাকি? ম্যাকবুক প্রো যে M4 যেটা বের হইলো ভাই, ওইটা হইলো যে আমি ওইটা আচ্ছা। ছিলাম মডিউল আর কি। ওকে। আর নেক্সটও ধরেন কিছু প্রোডাক্ট আছে, এগুলাতে কাজ করতেছে মেইনলি আর কি। আমার মানে টিমটা হলো ম্যাকবুক, মানে ওকে। পোর্টেবল, হ্যাঁ। আমি হচ্ছে ম্যাকবুক M4 প্রো, যেটা ওইটা নিছি। অসাম ভাই, সিম্পলি তাহলে আমার বেস্ট। আমার প্রোডাক্ট নিছেন। সিম্পলি বেস্ট একটা জিনিস আর হ্যাঁ, কি। হ্যাঁ, অসাম ভাই। আচ্ছা, আমি একটু আন্ডারগ্রেডে যাই। আমার যেহেতু ইলেকট্রিক্যালের ব্যাপারে ধারণা কম, হ্যাঁ ভাই, অফকোর্স। ইলেকট্রিক্যালে আন্ডারগ্রেডে আসলে কি কি পড়ায়? ইলেকট্রিক্যালে আন্ডারগ্রেডে ইলেকট্রিক্যালকে আসলে ভাই চিন্তা করা যায় ফিজিক্স হিসাবে, ইন এ সেন্স। সো ফিজিক্সে ওরা হইলো মানে যেসব জিনিস একটু কঠিন করে পড়ে, আমরা ওইগুলো একটু ইজি করে পড়ি আর কি। ওকে। মানে ধরেন হইলো ফিজিক্সে হইলো একটা ইকুয়েশন আছে, খুব অনেকগুলা টার্ম দেওয়া আছে, রাইট? তো আপনি বলবেন যে ওকে ধরে নেই যে এইটা জিরো, ধরে নেই এইটা হইলো মানে নেগলিজিবল, এইটা অমুক, এইটা তমুক, পরে আপনি হলে ইকুয়েশনটারে ছোট করতে করতে আপনি হলে একটা মানে ম্যানেজেবল পর্যায়ে নিয়ে আসবেন আর কি। ওকে। ওইটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে আমরা হলো ফিজিক্স, বাট আমরা হলো ইজিয়ার ভার্সন অফ ফিজিক্স। ওকে। তো মেইনলি হলো ধরেন এভাবে চিন্তা করতে পারেন, বিকজ আমি 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 টু বি অনেস্ট, আমি এই কারণেই আমি নিছিলাম ইলেকট্রিক্যাল, বিকজ আই হ্যাড নো আইডিয়া লাইক
কি পড়ায়, রাইট, কি পড়াইতে পারে, রাইট, পাওয়ার লাইন আছে ইত্যাদি, দ্যাটস ইট, রাইট। তো পরে আমি নেয়ার পরে আমি বুঝছি যে এটা আসলে ইট হ্যাজ টু ডু উইথ ইলেকট্রনস, মানে যেসব জায়গায় আপনার ইলেকট্রনস আছে সব জায়গাতেই আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। তো ধরেন হইলো যে ইলেকট্রন যখন আপনার ব্যান্ড গ্যাপ থেকে এক ব্যান্ড গ্যাপ থেকে আরেক ব্যান্ড গ্যাপে যায়, রাইট, মানে ওই কেমিস্ট্রির জিনিসটা, তখন ধরেন মানে বিভিন্ন বন্ডিং হয় একটা একটা মানে ধরেন ইলেকট্রন এক এক ব্যান্ড গ্যাপ থেকে আরেক ব্যান্ড গ্যাপে গেলে একটা এনার্জি ট্রান্সফার হয়, ওইটা থেকে অপটিক্স মানে ফটোনিক্স মানে একটা আলো বের হয়, যে আইনস্টাইনের যে কোয়ান্টাম প্যাকেট যেগুলো, তো ওইটা থেকে আপনার ফটোনিক্সের ব্রাঞ্চ। আবার ইলেকট্রনিক্সের মধ্যে আপনার সুইচিং আছে, অ্যাম্পলিফায়ার আছে, ওইটা থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ট্রানজিস্টর, আবার ট্রানজিস্টর কিভাবে বানায় ওইটার প্রসেস। আবার ইলেকট্রন যখন মানে প্রবাহিত হয় তখন তো কারেন্ট ফ্লো হয়, রাইট, তো ওইটা থেকে ধরেন আপনার ট্রান্সফরমার, পাওয়ার লাইন। তো মানে আপনি ম্যাক্রোতে গেলে ধরেন পাওয়ার ট্রান্সফরমার, এইগুলা বড় বড় জিনিস, মেশিন, উইন্ড মিল, টারবাইন। আবার মাইক্রোতে গেলে আপনার হইলো ধরেন সেমিকন্ডাক্টর, লাইট, এলইডি, ট্রানজিস্টর, মানে যত ছোট যাইতে পারেন থেকে যত বড় যাইতে পারেন আর কি, মানে ফুল ফিজিক্সের ইয়েটাই আর কি আমাদের মানে অনেক পড়ায়। সময় আন্ডারগ্রেডে ভর্তি হওয়ার আগে দিয়ে পোলাপানের একটা কনসার্ন থাকে যে এই সাবজেক্টটা কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। রাইট, যেমন সো এটা আসলে কঠিন কোশ্চেন। যেমন খুবই টাফ। হোয়াট আই ফিল যে ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় একটা স্টুডেন্টের আসলে ওইরকম কি বলে এই যে আউট নলেজ থাকে না যে সে রাইট, যে একটা রাইট। কনসিয়াস ডিসিশন মেক করবে। আর দেশে তো জাস্ট ঢুকে গেলে দেন ওইটাই হ্যাঁ, ওইটা নিয়ে হ্যাঁ, হ্যাঁ, ম্যাথমেটিক্স হতে হবে আর কি। এক্স্যাক্টলি, তো হ্যাঁ। তোমার কি ওইরকম কোনো আইডিয়া আছে যে একটা স্টুডেন্ট কখন সে একটু কনফিডেন্টলি ত্রিপলি নিতে পারবে আর কি, যে ত্রিপলি তার জন্য সুইটেবল কিনা, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স ওর সাবজেক্টের উপরে দখল থাকলে সে মোটামুটি অ্যাপ্রোচ করতে পারে আর কি ত্রিপলি? তো টাফ কোয়েশ্চন। ট্রিপলি হইলো ভাই আমার মনে হয় যে নাম্বার ওয়ান হইলো ম্যাথে একটু মানে ইয়ে থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট জিনিস বুঝতে পারাটা। কারণ ইলেকট্রিক্যালের আমাদের মানে সব কিছু হলো অ্যাবস্ট্রাক্ট। যেমন আপনি যদি ইয়ে নিয়ে চিন্তা করেন মানে ফেজর বা এগুলো নিয়ে কি ভাই পড়াশোনা করছেন? না, নাম আচ্ছা, শুনছি তো খালি। তো মানে আর কি ধরেন মানে ওই এটা কিভাবে এক্সপ্লেন করি ইজিলি, বাট মানে জিনিসটা হলো যে আমাদের মেইন কাজটাই হলো ইমাজিনারি স্পেসে আর কি, হুম হুম ইন এ হুম। সেন্স। মানে ক্যালকুলেশন গুলা আপনার মানে সব হইলো মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো ইমাজিনারি স্পেসে হবে। পরে হইলো রেজাল্ট যেটা আসবে ওইটা হইলো আপনি রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেশন দেখবেন, কিন্তু হইলো যে ম্যাথ বা মানে সবকিছু আর কি ইমাজিনারি। তো আমি যদি ধরি যে সাপোজ প্রোটোটাইপিং আর কি, প্রোটোটাইপিং এর ব্যাপারটা ইমাজিনারি। সাপোজ সিভিল ইঞ্জিনিয়ারিং এর লোকজন পদ্মা সেতু বানাইছে, হ্যাঁ, রাইট, ম্যাসিভ অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন তো আগে কাগজে কলমে হয়েছে, যে কোন রাইট, জায়গার পাইলিং কত ডিপ হবে, হ্যাঁ। কোন স্প্যান কত বড় হবে। সো ওইটাই আর কি একটু ইমাজিনারি স্পেসে মেক সেন্স। ওইটা না ভাই, টু বি অনেস্ট, মানে ধরেন মেকানিক্যাল বা সিভিলের ওদের কিন্তু ধরেন আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে ও আসলে রাইট, মানে তা ঠিক। যে হইলো যে মেকানিক্যালে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে বল এদিকে আসতেছে, আপনি এদিকে মারছেন, তো হইলো হুম হুম দুইটা লব্ধি হইছে রে, এদিকে গেছে ওইদিকে গেছে, এইটার এতটুকু মানে মানে কম্পোনেন্ট আছে এইদিকে, ওইটা হুম। এদিকে গেছে ইত্যাদি আর কি। কিন্তু ইলেকট্রিক্যালে আসলে জিনিসটা হইলো যে ধরেন দুইটা মানে দুইটা পাওয়ার লাইন কানেক্ট করলে কেমনে বিহেভ করবে ওইটা আসলে ওটা ওটার তো ফেজের দেখা উপরে ডিপেন্ড। ওইটাই। ওটা মানে ইউ ক্যানট মানে ওইটা আপনি গ্রাফ করতে পারবেন বা বুঝতে পারবেন যে কোনটা কোন ফেজে আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি হলো আপনার ওই অ্যাবস্ট্রাক্ট ওই চিন্তা করতে হবে আর কি, মানে হুম হুম হুম। ম্যাথমেটিক্যাল একটু চিন্তা ভাবনা, বা হইলো ওই ফিজিক্সের জিনিসগুলাও মানে সলিড স্টেটের কোয়ান্টাম স্পেসে আপনি গেলে ওইরকম একটু আর কি হালকা থিওরিটিক্যাল চিন্তা ভাবনা করতে হয় আর কি। কিন্তু আমি যেটা দেখছি যে ওই মানে প্র্যাকটিক্যাল স্পেসে আসলে ওই রকম মানে ওইটা জাস্ট পরীক্ষা পাশ করতেই বা ইয়ে করতেই লাগে। অ্যাকচুয়াল মানে কাজে আসলে ওইগুলা আগে থেকেই ইউনো সলভ করা, ইন এ সেন্স। ওকে। তো পরীক্ষা টরীক্ষা পাশ করাটা বেশ কঠিন আমার মনে হয়েছে আর কি, যে ইলেকট্রিক্যালে আপনার মানে বেশ মানে এফোর্ট দিতে হয়। ওকে। কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো মানে এক্সট্রিমলি ইন্টারেস্টিং। ওকে। তো এই যেমন মানে একটা জিনিস আমি বলতে চাই সেটা হলো যে ইলেকট্রিক্যালে মানে ওয়াই আই এম ভেরি হ্যাপি ইন ইলেকট্রিক্যাল, বিকজ হইলো যে মানে উই গেট ইনসাইটস টু এভরিথিং ইন এ সেন্স। মানে মানে কম্পিউটার সায়েন্সের মানে ইয়েটাও আমরা আমাদের আছে ইন এ সেন্স, আমরা উই ক্যান ডু প্রোগ্রামিং, আমরা প্রোগ্রামিং করি অ্যাকচুয়ালি। মানে মানে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মতো অত ভালো করি না, বাট মানে উই ডু মানে কাজ চালানোর মতো আর কি, উই ক্যান হুম ডু হুম দ্যাট। হুম।
তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বিভিন্ন মানে ধরেন ফিক্সচার ড্রাইভ করা, USART, সিরিয়াল প্যারালাল প্রসেসিং, এগুলো মানে উই ক্যান ডু দ্যাট। ইমেজ প্রসেসিং উই ডু ইট, মানে সিগন্যাল প্রসেসিং যেটা ধরেন ফুরিয়ার ট্রান্সফর্ম বা এই টাইপের কাজগুলা উই ডু দ্যাট অ্যাজ ওয়েল। তারপরে ম্যানুফ্যাকচারিং এর কাজও উই ক্যান ডু ইট। তারপরে মেকানিক্সও উই কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড ইট, কেমিস্ট্রিও উই আন্ডারস্ট্যান্ড ইট। সো মানে আপনার ইলেকট্রিক্যালের সুবিধা হলো যে সব ফিল্ডেই ইউ আর লাইক ইউ আর জ্যাক অফ অল ট্রেডস, ইউ আর রিয়েলি গুড অ্যাট নাথিং, বাট মানে আপনি প্রত্যেকটা জিনিসই একটু একটু বুঝতেছেন আর কি। এটা ফাউন্ডেশনাল লেয়ার আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সব ফিল্ডের সাথেই আমরা কমিউনিকেট করতে পারি ইন এ সেন্স। হ্যাঁ, তো ওইটার কি একটা সুবিধা। কম্পিউটার সায়েন্সে যখন সাপোজ আমরা পড়ছি তখন একটা জিনিস শুরু থেকেই কাইন্ড এমফাসাইজ যে ওকে প্রোগ্রামিং শিখলে আর কিছু লাগবে না। রাইট। আর কিছু লাগবে না এটা বলবো না, বাট ওয়ান অফ দ্য বেসিক পিলার্স। এখন ট্রিপলিতে যদি কোনো একটা স্টুডেন্ট ঢোকে, তার ফার্স্ট ইয়ার থেকে আসলে পরীক্ষা তো পাস করা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট, বাট প্র্যাকটিক্যাল স্কিলের কথা যদি আমি ধরি, মানে কি কি জিনিসপত্র তার শিখতে পারলে বেটার চাকরির প্রোগ্রামিং মার্কেট বা হায়ার প্রোগ্রামিং স্টাডিজ। লাগবে। হুম হুম। প্রোগ্রামিং লাগবে। প্রোগ্রামিং লাগবে, ওকে। হ্যাঁ, প্রোগ্রামিংটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় আর কি। যে কারণ আমি হইলো যে আই ওয়াজ এ গুড প্রোগ্রামার ওয়ানে, মানে আই ওয়াজ গুড। আমি পিকলু স্যারের সাথে ইয়ে করছি, সি কোর্স করছিলাম। তো হি গেভ মি লাইক ফুল মার্কস, এবং হি টোল্ড মি দ্যাট যে তুমি হইলো যে তোমাকে আমি ফুল মার্কস দিছি অ্যান্ড ইটস এ বিগ ডিল। তো আমি বললাম ওকে ঠিক আছে, মানে ওকে হোয়াট এভার। তো পরে হইলো যে ওই ওই প্রোগ্রামিংটা আমি অ্যাকচুয়ালি মানে বিক্রি করে করে আমি এত দূর আসছি, টু বি অনেস্ট। মানে আমাকে যখন প্রফেসর হায়ার করছে ইটস বিকজ অফ প্রোগ্রামিং। আমি ওটা বলছি যে আই ক্যান ডু লাইক আই এম গুড এট প্রোগ্রামিং। আমি ওকে কিছু স্যাম্পল দেখাইছি যে আমি এগুলো করছি। আমি হলো যে কিছু কম্পিটিটিভ প্রোগ্রামিংও করছিলাম ওয়ানে থাকতে, পরে আমি বাদ দিয়ে দিছি আর কি, বিকজ আমার কোর্স ওয়ার্ক ওয়াজ টু মাচ। তো ওইগুলো অ্যাকচুয়ালি মানে আই কুড সেল দ্যাট লেটার অন, কারণ এভরি ওয়ান ওয়ান্টস সামওয়ান উইথ প্রোগ্রামিং নলেজ আর প্রোগ্রামিং স্কিলস। আপনি যদি একজন কেমিস্টও হন, রাইট, Exactly. if you know programming, in that case আপনি হইলো অন্যান্য কেমিস্টদের চাইতে you get a little bit more preference. তো একটা হইলো প্রোগ্রামিংটা it's so important, it's so good, মানে it makes your life so much easier. এটা হলো একটা জিনিস। আপনি যেই কাজই করেন না কেন প্রোগ্রামিং, if you know how to code, আপনি একটা পাইথন স্ক্রিপ্ট লিখে you can make your life a lot easier. Like Right. অন্য মানুষ যেটা নিয়ে স্ট্রাগল করবে, আপনার জন্য এটা ইজি। সেকেন্ড হইলো যে ওই ইয়ার নলেজটা খুব ইম্পর্টেন্ট, মানে ফান্ডামেন্টালি ফিজিক্সের যে নলেজটা, যে কিভাবে হইলো একটা মেটেরিয়াল মানে আরেকটা মেটেরিয়ালের সাথে ইন্টারঅ্যাক্ট করে, বা মানে ইলেকট্রিসিটি কেমনে জেনারেট হয়, বা ইলেকট্রিক ফিল্ডের সাথে কিভাবে মানে লাইট কেমনে বিহেভ করে। তারপরে এটার কি মানে আপনার ইনটুইশনটা ডেভেলপ করা, এটা হলো আমার মতে খুব ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস আসলে মানে যদি আপনার একসাথে থাকে, ইট গেটস ভেরি ইজি টু মানে ক্লাইম্ব। সো প্রোগ্রামিং ডেফিনেটলি ওয়ান অফ দ্য থিংস যেটা আন্ডারগ্রেডে মোটামুটি মাস্টার করতে পারলে বেটার। এছাড়া আর কোনো টুল, সফটওয়্যার, প্ল্যাটফর্ম রিকমেন্ডেশন আছে যেগুলো আন্ডারগ্রেডে থাকতে শিখে ফেলতে পারলে বেটার, হায়ার স্টাডির জন্য ভালো হয় বা জবের জন্য সুবিধা হয়? প্রোগ্রামিং ডেফিনেটলি, মানে পাইথন, ম্যাটল্যাব, এই দুইটা। সেকেন্ড হইলো যে স্ট্যাটিস্টিক্স, আমার মতে যে আমরা ওইটা শিখে আসি নাই। এটা আমাদের খুব মানে আমরা পড়ছি স্ট্যাটিস্টিক্স, বাট আসলে মানে বুঝি নাই, টু বি খুব অনেস্ট। একটা অ্যাপ্লিকেশন লেভেলে রাইট রাইট। তো এইখানে আসার পরে আমি ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আই হ্যাড টু লাইক ডু দ্য পি ভ্যালিউ স্টাফ অ্যান্ড এইগুলা। তারপরে ইয়েতেও ওই যে শিখতে হয়েছে আর কি, যে কেমনে বিভিন্ন টেস্ট করতে হয়, এনোভা, হ্যান ত্যান, এগুলো কিন্তু আমাদের পড়াইছে ভাই। আসলে টেস্ট টেস্ট এগুলো, রাইট? আমাদের সাসটা কিন্তু পড়াইছে, আই থিঙ্ক এটা পড়াইছে, কিন্তু আই হ্যাড নো আইডিয়া। আমি তো ক্লাসও করি নাই, আর মানে মানে আই ওয়াজ নট এ গুড স্টুডেন্ট। সো যেটা হয়েছে যে এটা ইম্পর্টেন্ট, ওই স্ট্যাটিস্টিক্যাল নলেজটা বেশ ইম্পর্টেন্ট। আর থার্ড হইল যে সে মানে যে মানে কাজ করতেছে, হ্যান্ডস অন ওয়ার্কটা ইম্পর্টেন্ট আমার মতে। ওই যে আরডুইনো দিয়ে অনেক কাজ করে, এটা কিন্তু বেশ ভালো, যে রবট টবট বানায়। এটাতে আসলে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়, মানে মানুষের সাথে কথা বলা যায় যে তুমি কি করছো। ধরুন আপনার প্রফেসর জিজ্ঞেস করলো যে হ্যাঁ তুমি কি করছো, কারণ আপনি হইলো মানে বললেন যে আমি এরকম একটা রবট বানাইছি, হ্যান ত্যান, এই প্রবলেম ছিল, এই প্রবলেম সলভ করছি। মানে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সাথে আপনার আর কি, মানে থিওরি বাদ দিলে রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু অনেক প্রবলেম আছে। যে ধরেন মানে মানুষের সাথে ডিল করা একটা বিগ ডিল, যে আপনি একটা টিম বানাইছেন, আছে যে 2জন কাজ করে, 5জন কাজ করে না, এরা আসে না সময় মতো, রাইট?
তারপরে জিনিসপত্র কিনা ইয়ে করা, মানে বাজেটের মধ্যে ফিট করা, অনেক মানে কিছু আছে আর কি। তো আপনি যত এইগুলা কাজ করবেন আপনার হলো এক্সপিরিয়েন্সটা বাড়বে, আপনি ইউ ক্যান টক অ্যাবাউট দিস থিংস। সো এইসব ক্ষেত্রে হলো মানে প্রফেসরকে কনভিন্স করতে অনেক সময় ইজি হয়, প্রোগ্রামিংও শেখা যায়, অনেক কিছু শেখা যায় আর কি। তো হ্যান্ডস অন কাজ করা। আর টুলসের ব্যাপারে ভাই মানে সিমুলেশন যেহেতু আমরা বেশিরভাগই করি, তো সিমুলেশনের ক্ষেত্রে হলো অনেক টুলস আছে। এটা ডিপেন্ড করে আপনি কি টাইপের কাজ করবেন। আপনি যদি অপটিক্সের কাজ করেন কিছু টুলস আছে, লুমেরিক্যাল আছে, তারপরে জি ম্যাক্স আছে। তো বিভিন্ন মানে আপনার ফিল্ডের উপরে ডিপেন্ড করে ওই টুলগুলো আসলে মানে আপনি ডাউনলোড করে শিখতে পারেন বা কোনো একটা কাজ করতে পারেন আর কি। এসব ক্ষেত্রে অ্যাডভাইজরের সাহায্য নেওয়া উচিত আমার মতে। তো অ্যাডভাইজরের এটা একটু ক্রিটিক্যাল আই গেস, কারণ আমার ধারণা সিএসসির কথা জানি as a সাবজেক্ট বাংলাদেশে মনে হয় এখন মানে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি সিএসসি আছে এখন। ফ্যাকাল্টি তো চাহিদা অনেক, কিন্তু ফ্যাকাল্টি ওইরকম কোয়ালিফাইড ফ্যাকাল্টি তো পাওয়া যায় না। সো ডেফিনেটলি আমি ছোট করতেছি না, বাট দ্য রিয়েলিটি হ্যাঁ, ডেফিনেটলি। যে আন্ডার গ্রেড পাস করার পরে যারা বের হয় তাদেরকে আসলে ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দিয়ে ফেলে ডিরেক্টলি। হুম। তাদের ডেফিনেটলি রেজাল্ট টেজাল্ট অনেক কিছুই ভালো, অনেকে খুব আউটস্ট্যান্ডিং, আই ডোন্ট ডিসএগ্রি। বাট আই থিঙ্ক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি, অর আমি যদি হায়ার স্টাডির কথা বলি রিসার্চের এক্সপিরিয়েন্স, এগুলা খুব একটা ফাংশনাল না আর কি রাইট, রাইট। ইন এ লার্জ স্কেল। সো অ্যাডভাইজরি হেল্পও খুব একটা যে কাজে লাগে তেমন না। যেমন আমি অনেক সময় অনেক মোস্টলি ঢাকার বাইরের ইউনিভার্সিটি অনেক র্যান্ডমলি অনেক স্টুডেন্ট নক দেয় যে এরকম থিসিসের হেল্প কেমনে করবে সেই। তো ওই সময় যেটা বুঝি যে ওকে আমরা সেকেন্ড ইয়ারে থাকতে হয়তো বা সিনিয়র থেকে শুনে শুনে যেসব জিনিস বুঝে ফেলছি, ফাইনাল ইয়ারে ওরা এই জিনিসটা জানে না, এবং দে ডোন্ট হ্যাভ এনি ফ্যাকাল্টি মেম্বার যে তাদেরকে একটু এনলাইটেন করবে। আচ্ছা। তো আমার কাছে মনে হয় যে পার্সনটা হয়তো গুগলই করতে পারে না, এই লেভেলের তার স্কিল নলেজ আর কি, কিন্তু 4টা বছর কিন্তু সেই ইউনিভার্সিটিকে পে করছে অলরেডি, রাইট। পায় নাই। সো অ্যাডভাইজরের এটা আই ডোন্ট থিঙ্ক ইট উইল স্কেল আপ দ্যাট ওয়েল আর কি। সো হ্যাঁ, এখন গুগল করতে জানতে হবে এটা ফর শিওর। ফর শিওর। হ্যাঁ। ওকে, এবার এর ছাড়া একটা জিনিস হচ্ছে যে সাপোজ স্ট্যাটিস্টিক্স এর কথা আসলো, স্ট্যাটিস্টিক্স যদি কেউ শিখতে চায়, ফর এক্সাম্পল এই পডকাস্ট দেখার পর যদি কেউ শিখতে চায়, হোয়াট উড বি এ গুড রিসোর্স ফর হিম অর হার? স্ট্যাটিস্টিক্সের জন্য কিছু বই পাওয়া যায় যেগুলো হলো ভালো। আম, আমাদের হলো একটা বই আমাদের ইউনিভার্সিটিতে পড়াইছিল, মানে ক্লেমসনে, আমার যেখানে আমি গ্রাজুয়েট স্কুলে ছিলাম। তো ওই ওই বইতে বিভিন্ন মানে খুব সুন্দর একটা গাইড বুকের মতো ছিল আর কি, যে এই প্রবলেম হইলে কেমনে করতে হবে, এই প্রবলেম হইলে কোন মেথড ইউজ করতে হবে ইত্যাদি আর কি। বাট মানে আই থিঙ্ক মানে বেসিকের জন্য ইউটিউবেই তো অনেক ভিডিও খান থাকে। একাডেমি ভালো, তারপর হেড ফর স্ট্যাটিস্টিক্স একটা বই আছে, হ্যাঁ, হ্যাঁ, খান হ্যাঁ। একাডেমি দেখছিলাম, ইটস ভেরি গুড। বাট আই থিঙ্ক প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট করার কোনো অল্টারনেটিভ নেই। ফান হ্যাঁ, স্টোরি বলি, ইয়াতে স্ট্যাটিস্টিক্স তো ডেফিনেটলি আন্ডারগ্রেডে আমি কোর্স করছি, কিছুই বুঝি নাই। জিআরই সময় একটু ওই যে বেল কার্ভটার এগুলো পড়ছি, হ্যাঁ। কিছুটা রাইট। বুঝছি। বাট আমি যখন ইউএফএ পড়তে আসছি ওই সময় আমাদের অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেথড একটা কোর্স ছিল আর কি। এবং থ্রু আউট দ্য কোর্স আমাদেরকে ওই প্রফেসর একটা প্রজেক্ট রান করতেছিল। সেটা হচ্ছে যে ওই যে গাড়ি ড্রাইভ করার সময় যে আমরা ঘুমাই পড়ি অনেক সময়, আচ্ছা, তো বডির মধ্যে বিভিন্ন সেন্সর লাগায় একটা ড্রাইভারকে সিমুলেশন ইঞ্জিনে বসা বিভিন্ন স্ট্রেসর অ্যাপ্লাই করছে। আচ্ছা, অ্যাপ্লাই করার পর আরেক সেন্সর দিয়ে ড্রাইভার রিয়াকশন গুলাকে ওরা রেকর্ড করছে, সাপোজ চোখের রেসপন্স, হার্টবিটের উপরে। তো ইটস ম্যাসিভ অ্যামাউন্ট অফ সিগন্যালস। এখন এটার থেকে আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র বাইর করতে বলছে, এবং থ্রু দ্যাট ওয়ে আমরা শিখছি সাপোজ এই দুই সিগন্যাল গেছে, একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি সিগনিফিকেন্ট। আচ্ছা, তো আচ্ছা। সিগনিফিকেন্স টেস্ট আস্তে আস্তে হ্যাঁ, শিখছি, রাইট। পি ভ্যালু, জি ভ্যালু, তারপরে অ্যানোভা যেটা কথা মেনশন হ্যাঁ, করলাম। সো ইট ওয়াজ ফান। এই কোর্সটা আমার এত ভালো লাগছে। সো আই থিঙ্ক দেশে ডেফিনেটলি ইটস নট পসিবল, বাট আই উড সাজেস্ট যে চ্যাট জিপিটি কে বললে সেরকম মিনি মিনি প্রজেক্ট বাইর করে দেয়। হ্যাঁ, যা ট্রু। তারপর পি ভ্যালু বুঝতে চাচ্ছি, একটা মিনি প্রজেক্ট যদি আমি বুঝতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, রাইট। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি মানে যদি মানে প্র্যাকটিক্যালি শেখা যায় তাহলে এটা ডেফিনেটলি বেটার। আচ্ছা, সো এখন আইগা যেটা সবসময় ছিল যে ইন্ডাস্ট্রি তো একটা ম্যাসিভ চেঞ্জের মাঝখান দিয়ে যাচ্ছে আর কি। এআই ডেফিনেটলি হুম, ওয়ান অফ দ্য হুম। ফ্যাক্টরস। সো আমি এটার ডিটেলস পরে আসবো, বাট আন্ডার গ্রেডে যখন স্টুডেন্টরা থাকে, ডেফিনেটলি আমিও যখন ছিলাম আমি আই ওয়াজ ভেরি কনফিউজড। 14টা জিনিস আসছে, 15টা জিনিস প্রত্যেকদিন আসতেছে, কোনটা ফালায় কোনটা শিখবো, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। সো রাইট। এরকম কোনো সাজেশন যে এই যে সাপোজ চেঞ্জটা যাচ্ছে, এআইতে অনেক কিছু আসতেছে, হোয়াট আর দ্য মোস্ট বেসিক থিংস যেটা জানতেই হবে, আর কোন কোন জিনিসপত্র ইগনোর করতে পারলে বেটার?
আচ্ছা, আমার ভাই মানে আমার পার্সোনালি যে এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখছি আমার মনে হয় যে হাইপটা অ্যাভয়েড করা উচিত অলওয়েজ। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ইট ক্যান বি রং, বাট আমরা হইলো আমাদের সময়ে দেখছি অনেক হাইপ, এবং হাইপ অ্যাভয়েড করে আপনি যদি একদম ইয়েতে যাইতে পারেন, মানে ইউ গো উইথ দ্য বেসিক্স, হুম হুম আই থিঙ্ক দ্যাটস মানে আপনার ফাউন্ডেশনটা বেটার হবে, এবং আপনি হলো ওই হাইপের ইয়েগুলো ধরতে পারবেন, যে মিস্টেকগুলো, যে কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় মানে কি। কারণ হাইপ হইলে যেমন একটা এক্সাম্পল দেই, যে আমাদের সময় একটা হাইপ ছিল যে এই কার্বন ন্যানোটিউব, গ্রাফিন ইত্যাদি। রাইট 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 তখন এরা সবাই হলো গ্রাফিনের উপরে জাম্প করে পড়তে, গ্রাফিন ইট ডাজন্ট ওয়ার্ক। অ্যান্ড মানে ডাজন্ট ওয়ার্ক, এটা আসলে মানে এটা হলো বানানো যায় না ইজিলি, বানানো খুব ডিফিকাল্ট। সেকেন্ড হইলো যে এটা হইলো আপনার মানে রুম টেম্পারেচারে বা মানে ফাংশনালি এটা বেশি দিন লাস্ট করে না। ধরুন আপনি একটা সেমিকন্ডাক্টর চিপ বানাইলেন সিলিকন দিয়ে, ওইটা লাস্ট করবে 25 বছর, গ্রাফিন আপনার লাস্ট করবে 1 সপ্তাহ। হুম হুম তো ইট ডাজন্ট ওয়ার্ক। তো জিনিসটা হলো যে ওই টাইমে আই কুড ডু দ্যাট, মানে আমি গ্রাফিন হাইপে আমি জাম্প করতে পারতাম। আমি বলছি যে না, ইটস মানে লেটস ট্রাই বেসিক থিংস। আমরা হলো যে মানে একদম ফান্ডামেন্টাল যেগুলো সাবজেক্ট ওইগুলোতেই আমরা হলো থাকবো। আই স্টাডিড অপটিক্স, সোলার, সিলিকন নিয়ে মেনলি কাজ করছি আমি। এখন যদি আপনার কাছে মনে হয় যে ধরেন দুইটা মেটেরিয়াল আছে, একটা হইলো যে খুবই মানে হাইপ মেটেরিয়াল, আরেকটা হইলো ধরেন একটা মেটেরিয়াল, মানে ওজি মেটেরিয়াল আর কি, সিলিকন ধরেন। হুম হুম তো আপনি সিলিকন নিয়ে কাজ করবেন, নাকি হইলে আপনি হইলে ওই হাইপ মানে সুপার আলট্রা হোয়াট এভার এআই হ্যান ত্যান মেটেরিয়াল নিয়ে কাজ করবেন? তো এইসব ক্ষেত্রে আমি সব সময় দেখছি যে যারা হইলো যে ফাউন্ডেশনাল বা একটা বেসিক জিনিস নিয়ে কাজ করে, দে ডু বেটার। মানে ওদের হইলো যে ফাউন্ডেশনাল নলেজটা বিল্ড হয়, কারণ ওই ইন্ডাস্ট্রিটা এস্টাবলিশড। হুম আপনি হুম হইলো যেই নলেজগুলো পাচ্ছেন, দিজ আর মানে নাথিং নিউ। মানে এভরিডে নতুন জিনিস শুনতেছেন না যে এই অমুক সেই করে ফেলছে, অমুক তেই করে ফেলছে। ইটস এস্টাবলিশ নিউজ, একটা হলো ম্যাচিওর টেকনোলজির মধ্যে দিয়ে গিয়ে দেন আপনি যখন এটাতে বেটার হবেন, দেন ইউ ক্যান জাম্প ইন টু দ্য হাইপ। ওর আপনি তখন হলো জাজ করতে পারবেন যে হাইপটা অ্যাকচুয়ালি হাইপ নাকি এটা হুম হুম মানে হুম ইট হ্যাজ সাম সাবস্টেন্স। তো আমি এইসব কাইন্ড ক্ষেত্রে অফ হ্যাঁ। এগ্রি করি পুরো জিনিসটার সাথে আসলে। আমি নিজেও হাইপ অ্যাভয়েড করে চলি, যদিও আমার জন্য ডে বাই ডে এটা টাফ হয়ে যাচ্ছে, কারণ এআই নিয়ে কাজ করি এআই এখন অলরেডি, অনেক সো ভাই। ইটস ভেরি ডিফিকাল্ট। বাট আমি একটা রুল অফ থাম ফলো করি পার্সোনালি, যেমন যে কোনো টেকনোলজিক্যাল ওর নলেজ ডেভেলপমেন্টের দুইটা অ্যাঙ্গেল থাকে। একটা হচ্ছে যে হরিজন্টাল লেয়ার, আর হুম। একটা ভার্টিক্যাল লেয়ার। আচ্ছা। হরিজন্টাল লেয়ার, ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি, ওয়ান অফ দেম। এআই ইজ বিকামিং ওয়ান, কিন্তু হ্যাঁ। এখানে এন্ট্রপি অনেক বেশি, প্রচুর নাড়াচাড়া চলতেছে আর কি। রাইট তো রাইট। এই হরিজন্টাল লেয়ার গুলোর মধ্যে ধরা যাচ্ছে আমাদের যে বেসিক জিনিসপত্রগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেমন ছিল, আছে, থাকবে। এক্স্যাক্টলি। তো ইফ সামওয়ান ক্রিয়েটস হিজ অর হার নলেজ ডেপথ ইন ওয়ান অফ দিস, যেটা যেটা কাইন্ডা বলে ওই যে থরের হ্যামার আছে না, এরকম শক্তিশালী একটা ফাউন্ডেশন এক্স্যাক্টলি হরিজন্টাল লেয়ারে হ্যাঁ। বিল্ড আপ করা বেটার। হ্যাঁ। এন্ড দেন আসে ভার্টিক্যাল লেয়ার, যেগুলোর মধ্যে এক গাদা হাইপ, 99% কালকে চলে যাবে, একটা হয়তো বা থাকবে। সো কেউ যদি, মানে আমি নিজেও পার্সোনালি ফলো করি যে কোনো একটা কিছুতে আই হ্যাভ ভেরি গুড অ্যামাউন্ট অফ ডেপথ মেড শিওর। যেমন আন্ডার গ্রেডে তোর মতো আমার হচ্ছে ছিল যে প্রোগ্রামিং। রাইট। আমিও অ্যাপ্লাই করার সময় যেহেতু সিজিপিএ খুব গরিব সিজিপিএ, দ্যাট ওয়াজ মাই থিং যে ওকে, হ্যাঁ আমি প্রোগ্রামিং এ ভালো, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করব। তো এটা কিছু না কিছু একটা তো থাকতে হবে আর কি। রাইট এক্স্যাক্টলি। এন্ড দেন ওই হরিজন্টাল লেয়ার বিল্ড আপ হয়ে গেলে দেন যেটা খুশি এটা করা। যেমন আমি অ্যামাজনে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা যে সাপোজ আমার যে ডোমেন এনএলপি, এটাতে আমি মোটামুটি নলেজ রাখি। সো এটাতে আমার একটু হালকা কনফিডেন্স আছে। দেন আমি গিয়ে ইন্ডাস্ট্রিতে ফেস করা শুরু করলাম হচ্ছে এই স্কিল ওকে ইজ দেয়ার, বাট আমার এখন নতুন স্কিল কিছু গেইন করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা 100 জনের প্রজেক্টে কেমনি ইনফ্লুয়েন্স করব, দেয়ার সাম রাইট স্কিল রাইট। দ্যাট আই হ্যাড টু গেইন হুম। ওভার দ্য টাইম। সো পড়াশোনার ক্ষেত্রে আই গেস জিনিসটা এমনই আর কি, যে ওয়ান্স ইউ হ্যাভ ইউ সলিড থিং, দেন চুজ ওয়ান অর টু হাইপস, বাট হাইপ ক্যান নট রিপ্লেস ইউর ফাউন্ডেশন। এক্স্যাক্টলি হ্যাঁ। এইটাও ভাই একটা গুড পয়েন্ট আপনি যেটা মেনশন করছেন, এটা আমি আসলে আই ডিড নট টাচ অন দ্যাট। সো মানে ইউ শুড হ্যাভ লাইক এ স্পেশালাইজেশন, আমার মনে হয় আর কি, যে প্রত্যেক মানুষের একটা স্ট্রেংথ থাকে। হুম হুম সো ওইটার উপরে বেস করে ইউ হ্যাভ টু প্লে বেসড অন দ্যাট। মানে হুম আপনি হইলো যে আপনার পার্সোনাল স্ট্রেংথটা হইলো, আপনি অনেকে আছে দেখেন যে মানে দে আর লাইক স্টিভ জবস, মানে ওরা হইলো যে ওদের অ্যাকচুয়াল কোনো স্কিল নাই, দে আর গুড এট লাইক পুটিং পিপল assembling টুগেদার, things. অ্যাসেম্বলিং থিংস। হ্যাঁ, মানে তার হইলো
অমুকের আইডিয়া আছে, অমুকের এই স্কিল আছে, তো ওইটা নাই, তো সে হইলো যে পুরা টিমটারে একসাথে ইয়ে করে ড্রাইভ করা। হুম হুম এরকম কিন্তু কিছু মানুষ আছে, দে আর গুড এট ওটাই। দিস। সো ইফ ইউ আর গুড এট দিস, ইউ ডু ইট, মানে ইফ ইউ আর গুড এট প্রোগ্রামিং, ইউ ডু দ্যাট। ইফ ইউ আর গুড এট ক্যাড ওর ইফ ইউ আর গুড এট লাইক ডিজাইন, কিছু মানুষ আছে খুব সুন্দর ডিজাইন করতে পারে। হুম 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 তো মানে আমার মনে হয় যে ইউ শুড প্লে টু ইউর স্ট্রেংথস, মানে এক্স্যাক্টলি নিজের এক্স্যাক্টলি। স্ট্রেংথটা আইডেন্টিফাই করে ওইটার উপরে বেস করে প্লে করা উচিত। মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ লট অফ স্টুডেন্টস দে আস্ক ভাই আমি কোনটা পড়বো, আমার কি করা উচিত। তো আমি এক্স্যাক্টলি। সবসময় ওদেরকে একটা রিপ্লাই দিই, যেটা আমার কাছে রিপ্লাইটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার হোয়াট আই এম স্পিকিং। আমি সবসময় বলি, তোমার যেটা ভালো লাগে ওইটা করো। এক্স্যাক্টলি। বাট হোয়াট হ্যাপেন্স, 99.99% ফিলস ভেরি কনফিউজড। এটা মানে কি? আমার তো মুভি হ্যাঁ। দেখতে ভালো লাগে। তো এখন কেউ যদি মানে তর্ক করতে চায়, এমন কিছু করার নেই। বাট এটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা মুভি দেখছিলাম আমি বলিউডে, মনে অনেক আগে, আই থিঙ্ক এই থিমটা হাজার হাজার মুভিতে আসলে কাভার করছে। আচ্ছা। মুভিটা ছিল ইয়ের, ওই যে একটা লোক, অক্ষয়, অক্ষয়ের চাঁদনি চক টু চায়না, ওখানে একটা ইয়ে ছিল যে আচ্ছা। কারাটে টারাটে সামথিং কিছু আর কি। তো ওখানে বলতেছিল যে পাওয়ার মুভ, তোমার নিজের মুভ। সো এখানে দেখাইছে যে ও বেচারা ও নিজের কোনো মুভ খুঁজে পাচ্ছে না। পরে একটা ট্রান্সফরমেশনাল পর্যায়ে ও পাইছে যে ও সারা জীবন মনে হয় কি রুটি না পরোটা ভাজার দোকানে কাজ করতো, সো ময়দার যে কাই আছে ওইটাকে সেই জিনিস করতো। তো ইট বিকেম হিজ মুভ, এবং সে ওইটা দিয়ে সবাইকে ইয়ে করে ফেলছে। কুংফু পান্ডা তো সিমিলার একটা ব্যাপার হ্যাঁ, আছে। রাইট রাইট। তো এটা আই গেস স্কেলেবল, ইজ অ্যাপ্লাইজ টু এভরিথিং। হ্যাঁ, দ্যাটস টোটালি ট্রু। নিজের হইলো স্ট্রেংথটা ইয়ে করে, মানে গ্যাদার করে, দেন উইটার উপরে বেস করে মানে ফাউন্ডেশনাল বিল্ডিংটা করা উচিত। কারণ একটা স্টুডেন্ট হয়তো বা সিএসসি তে বা ট্রিপলিতে 60 জন বা 100 জনের একটা ক্লাসে আছে, তার প্রোগ্রামিং ভালো নাই লাগতে পারে। হুম। এখন প্রবাবলি প্রোগ্রামিং ইজ নট হিজ অর হার থিং, হ্যাঁ। কিন্তু কোর্সের জন্য, পাশ করার জন্য যেটুকু করা দরকার ওটুকু কর, ফাইন। সবার তো কন্টেস্ট করতে হবে না। দেন রাইট। যেটা ভাল লাগে, ডিজাইন ভাল লাগে, ট্রাই টু ব্লেন্ড ইন ডিজাইন এন্ড প্রোগ্রামিং টুগেদার। মিউজিক ভাল লাগে, ট্রাই টু ব্লেন্ড ইন প্রোগ্রামিং এন্ড মিউজিক টুগেদার। হুম। তাই না? রাইট। এনিওয়েজ, প্রোগ্রামিং এর ইয়াতে আসি। বার্নিং কোশ্চেন, এই যে আমাদের কনভারসেশন, এটা মোটামুটি ক্লিয়ার যে প্রোগ্রামিং শেখা লাগবে। এখন এআই তো কোড টোড সব করে দেয়, প্রোগ্রামিং এর ভাই, ফিউচার কি? হোয়াট ডু থিঙ্ক? ভাই এআই ভাই মানে এআই কি আসলেই ভাই ভালো কোড করে দেয়? আমি এখন কিছু বলবো না, পরে বলতেছি। মানে এআই হলো খুব সুন্দর কোড করে দেয়, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু যখন রান করি তখন তো কাজ করে না। মানে খুব সুন্দর করে রিফ্যাক্টরিং করে ফাংশন টাংশন ভাগ করে, মানে ইট লুকস ভেরি বিউটিফুল। বিউটিফুল কোড। ভেরি বিউটিফুল কোড। মানে এটা একটা সুবিধা হয়েছে যে আমার হলো এআই আমি ইউজ করার পর থেকে আমার কোড ইজ বিউটিফুল নাও। মানে আমি হলো অনেক সময় আমার এআই কে আমার কোড দিয়ে বলি যে হোয়াট ক্যান আই ডু টু ইমপ্রুভ। তখন এআই আমার বলে যে এইটারে মানে এতগুলা, মানে আগে আমি যেটা করতাম ভাই, মানে অনেস্টলি আমি বলি, মানে আই ওয়াজ লাইক এ হ্যাকার টাইপ অফ প্রোগ্রামার। মানে হুম আমার আসলে প্রোগ্রামার বলা উচিত না, আমরা ইলেকট্রিক্যালে যারা পড়ি আমরা হইলো যে ধরেন মানে মেইন ফাইলের ভিতরে গার্বেজ ঢুকাই দিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখে মানে কাজ করলেই কাজ হইলো ওকে। করাটা হচ্ছে মেন কাহিনী। হ্যাঁ, মানে কাজ করলেই হইলো, কিন্তু কোড মানে যাচ্ছে তাই কোড আর কি। দ্যাটস ফাইন। ইফিসিয়েন্টও না, এনি নাথিং। মেইন ফাইলের ভিতরে আপনার এক গাদা জিনিস ঢুকায় রান দিলেন, হইলো, চলছে, ওকে। এআই আসার পরে আমি দেখলাম যে না, মানে সে আসলে আমার ফিডব্যাক দিচ্ছে যে না, তুমি এরকম মেইন ফাইলের ভিতরে সব ঢুকাই দিও না, তুমি হইলো প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা করে তুমি ইয়ে করো, তোমার ডিবাগিং ইজি হবে। তারপর যে এরর চেক করা, যে আপনার ইনপুট ঠিক মতো ভ্যালিডেশন করা, হুম হুম এগুলা কি এআই আমাকে শিখাইছে যে ওকে তুমি এগুলা করো, এগুলা করো। আর্গুমেন্ট নিচ্ছ, আর্গুমেন্টটা চেক করে নাও এটা টেক্সট কিনা, নাকি কেউ ইন্টিজার দিয়ে দিচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে কিনা, ওইটা হইতেছে কিনা, ইত্যাদি। তো এআই হলো ভাই, এআই তো কোড করতেছে, কিন্তু আপনি রিসেন্টলি কি নিউজ দেখছেন যে একটা ওই যে ক্লার্না, ওইটা ক্লার্নার সিইও, সে যে বিলিয়ন বিলিয়ন ডলার হারাইছে সে ইঞ্জিনিয়ার ফায়ার করার পরে, কারণ এআই ক্যান নট ডু ইট। ও, আমি আসলে ক্লারনা স্পেসিফিকলি নাম মনে নেই, বাট আমার লিঙ্কডইন এন্ড টুইটার ফিড এগুলো দিয়ে ভর্তি আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমার কাছে ভাই মনে হয় যে এআই উড বি লাইক ক্যালকুলেটর, আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি। Exactly. যে হইলো যে মানে ওকে, যখন হইলো ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে, মানুষ বলছে যে ওকে এখন আর কি দরকার, বাট ইটস লাইক এ টুল, মানে ইট ক্যান হুম। হেল্প ইউ, বাট ইট ক্যান নট রিপ্লেস ইউ। মানে স্ট্যান্ড আপে আপনি কি এআই রে ধরবেন যে "এই, তুমি কি করছো, কি হু কোড ইজ করছো এসব"? রেসপন্সিবল, এটাই। এক্স্যাক্টলি, দের ইজ নো রেসপন্সিবিলিটি। কারো ভিপি লেভেলে কোনো স্টেক হোল্ডারের কাছে প্রেজেন্ট করতে হবে, রাইট? তো এআই কি আপনার প্রেজেন্ট করবে? মানে হি ওয়ন্ট ডু দ্যাট, রাইট? আর কোনো রেসপন্সিবিলিটি নিবে না। ইয়েতে
প্রায় 3-4 মাস আগে মনে হয় আমি লিঙ্কডইনে একটা পোস্ট ভিডিও দেখে হাসতে হাসতে গড়াগড়ি দিছি রিসেন্টলি। সেটা হচ্ছে যে এক বেটি, আহ, লয়ার কি ওইটা, এই লয়ার ওইটা না, আপনি না বলেন লয়ার আপনি না, বলেন। ওইটা হচ্ছে যে এখন তো এজেন্ট দিয়ে ভর্তি, সবাই এজেন্ট বেচে। তো সেটা হচ্ছে তার কি এআই প্রোগ্রামার কিছু একটা প্ল্যাটফর্ম বানাইছে, যেটা এক লাইন লিখলে প্রম্পট লিখলে সে ওয়েবসাইট সবকিছু বানাই দিবে। তো ভিডিওটা ছিল এরকম যে ওই কোম্পানির সিইও, স্টার্টআপের সিইও, যে আই এম রিজাইনিং টুডে, এআই ইজ টেকিং মাই জব এজ সিইও অফ মাই কোম্পানি। ভাই মানে কিছু কিছু তো কেস থাকে না, যে ডামনেসের লেভেল দেখে মাথা ব্যথা শুরু হয়ে যায় হ্যাঁ, ইনস্ট্যান্টলি। রাইট রাইট। তো যাক মানে ওই যে বললাম এতগুলো কোম্পানি ট্র্যাক রাখা টাফ আর কি, এগুলো মানে ম্যাক্সিমাম গার্বেজ। সো এনিওয়েজ। আমি হলো একটা ভিডিও দেখে খুব হাসি উঠছে যে এআই মানে লয়ার আর কি, বুঝছেন, কোর্টের ও মধ্যে কেস ওইটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লয়ার এআই নিয়ে আসছে, সে হলো ভিডিও প্লে করতেছে। আমার কাছে এখন এই পুরো ইয়েটা একটা কি বলে ওই যে টিকটক ইনস্টাগ্রাম রিলের মতো হয়ে গেছে আর কি, হ্যাঁ, বিনোদন। একটা বিনোদন, স্টার্ট আপ আছে, এক্স্যাক্টলি, ইটস হ্যাঁ। লাইক পিওর ফান। কিছু কিছু আছে ফান্ডামেন্টালি ভালো এখন, বাট এখন সবাই ওই চ্যাট জিপিটির এপিআই কল করে যেমন চায় তাই বানাইতেছে, হুম হুম, বানাক। রাইট রাইট। কারণ ইজ জেনারেটিং ক্যাশ ফ্লো, কিছু কিছু হ্যাঁ লোকজন টাকা বানায় নিচ্ছে, দ্যাটস দ্য গেম। হ্যাঁ, কিছু কিছু মানুষ লাভবান হচ্ছে, বাট আমার মনে হয় যে ইটস এ গুড থিং, মানে ওভারঅল মানে আম, সবাই যেরকম বলে যে রিপ্লেস করে ফেলবে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস পসিবল। ইটস ভেরি বাট ডিফিকাল্ট। মানে ইটস জাস্ট মানে ইটস জাস্ট হেল্পিং। আমি ইটস এ হেল্পফুল আমি থিং। এক এক সাম পয়েন্ট মানে ওই কি বলে ডানিং ক্রুগার এফেক্টের পিকের আগে দিয়ে যখন ছিলাম, আমার কাছে মনে হতো যে হ্যাঁ, কারণ আন্ডারগ্রেডে থাকতে তো এইসব স্বপ্ন বেচাই আমরা পড়ছি তাই না, এইসব স্বপ্ন আমাদের কাছে কেউ বেচছে তো আমরা রাইট। পড়ছি। সো এক সময় মনে হচ্ছে হ্যাঁ সামথিং লাইক দিস উইল কাম ওয়ান ডে। তারপরে আমি লাস্ট অ্যামাজন ছাড়ার আগে দিয়ে যে লাস্ট যে দুইটা প্রজেক্ট লিড করছি, সেকেন্ড লাস্টটা ওয়াজ এ ম্যাসিভ প্রজেক্ট। ওই অ্যালেক্সা প্লাসের একটা ক্রুশাল ফিচার, সো ওইটাতে প্রায় আমার 100 জনের মতো একটা টিম লিড করতে হয়েছে আর কি। মাল্টি অর্গ মিলায় বিতিকিসির অবস্থা আমার জন্য। এটা ওয়াজ ভেরি নিউ, যে এই লেভেলের হুম। স্কেল আমি এর আগে জীবনে লিড করিনি। আচ্ছা। সো ওইখানে আমার অপরচুনিটি হয়েছে যে বিভিন্ন স্কিল লেভেলের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করা, কামিং আপ টু সিনিয়র প্রিন্সিপাল টু লাইক ভেরি জুনিয়র। হুম তো হ্যাঁ, একদম প্রত্যেক উইকে দেখা যাচ্ছে 15-16 জনের সাথে আমার রেগুলার মিটিং করতে হইতেছে, পুরো জিনিসটা অ্যাসেম্বল করা। তো আমি পার্সোনালি অনেক কিছু শিখছি, এবং ওই সময় এক একজনের ইঞ্জিনিয়ারিং স্কিল ছাড়া যে আউটার স্কিল জিনিসপত্র, যে ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে দেখতে পারা, হুম। সাপোজ জিনিসটা লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পরে কি কি প্রোডাকশনের এজ কেস কিন্তু ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই এই যে জিনিসপত্রগুলো পার্সপেক্টিভ নিয়ে আসে, এবং তখন আমরা টিকিটগুলোকে কেন সলভ করব, হুম। লিটারালি 2.5 বছর পরে কি হবে ওই জিনিসটা এখন ধরতেছে এসে বসে বসে উইথ রেসপন্সিবিলিটি। তখন বলছে যে এরে করে রিপ্লেস করবে, এটা কি সম্ভব? এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা তো পসিবল না। মানে এটলিস্ট মানে ওই সফটওয়্যারে অনেকে ভাবে যে ধরেন স্ক্রিপ্ট ট্রিপ্ট লিখে দিচ্ছে, বা হার্ডওয়্যারে ইটস নট পসিবল। মানে আপনি যে কথা বললেন, আমরা তো মেইনলি এই কাজটাই করি, হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ। ডেভেলপমেন্ট। আমরা যেটা করি যে কাস্টমাররা কেমনে এটা লাইক করবে কিনা, ডিজাইন দেখা সুন্দর কিনা, এভরিথিং। মানে মেইনলি আমার টিমটা, আমার টিমের কাজ হইলো যে ধরেন ধরেন আরো অনেকগুলা টিমকে কম্বাইন করে ইন্টিগ্রেট করা আর কি। হুম হুম হুম। তো আমরা হইলো ধরেন মানে উই অলসো ম্যানেজ লাইক এ লট অফ পিপল, সিনিয়র থেকে জুনিয়র অনেক মানুষ ম্যানেজ করা। ইটস নট পসিবল, মানে আমরা ডিসিশন মেকিং এগুলা এই তো করতে পারবে না, ইটস নট পসিবল। Exactly. So I guess গত 20 মিনিট আমরা যে ডিসকাস করছি, একটা জিনিস হচ্ছে টুল প্রোগ্রামিং ডেফিনেটলি শিখতে হবে। ডেফিনেটলি। দেন হচ্ছে যে হ্যান্ডস অন কাজকর্ম হোক, এটা আরডুইনো বা অন্য কোনো একটু কিছু প্রজেক্ট ভ্যালু ক্রিয়েট করতে পারা আন্ডারগ্রেড টাইমে, প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স, প্র্যাকটিক্যাল প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। তো আর এর বাইরে হচ্ছে যে কেউ যদি শিখতে চায় স্ট্যাটিস্টিক্স বা অন্যান্য জিনিসপত্র, আরেকটা জিনিস ভাই আমি মিস করছি, হ্যাঁ হ্যাঁ। সরি। এটা হলো যে মানে ওই যে ইয়েটা ডেভেলপ করা, ওই যে পিপল স্কিল ডেভেলপ করা, আমার মতে এটা খুব ইম্পর্ট্যান্ট। কেমনে ডেভেলপ করতে পারে মানুষ? আহ, ধরেন হইলো মানুষের সাথে কেমনে কনভারসেশন করতে হয়, কেমনে হইলো যে কথা বলতে হয় ইত্যাদি, এগুলা শেখা। সেকেন্ড হইলো যে মানে কোনো অর্গানাইজেশনে জয়েন করা হয়তো যাইতে পারে, আই এম নট শিওর, মানে জয়েন করে মানে বিভিন্ন জিনিস লিড করা, মানে পিপলস পার্সপেক্টিভটা বুঝতে পারা, আউটগোয়িং হওয়া, হুম এইসব জিনিস আর কি। যেমন অ্যাপলে আমি জয়েন করার পরে আমি একটা জিনিস দেখছি যে এই জিনিসটাতে আমার খুবই ল্যাকিং ছিল। মানে আমার হইলো যে ধরেন হলো আপনি আসছেন, এখন আপনারা হইলো বললো যে আমার আমার যে টিমটা, আমার টিমটা হইলো ধরেন একটু হাই লেভেল টিম আর কি। মানে হুম আমরা ধরেন প্রোগ্রামিং টোগ্রামিং করি,
বাট আমরা হইলো কোনো কম্পোনেন্টের একদম ডিপে গিয়ে কাজ করি না, আমরা রাইট। উই ডু ইন্টিগ্রেশন। হুম 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 প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা টিম আছে, এক্সপার্ট আছে, হুম। বাট উই ওয়ার্ক উইথ অল অফ দেম। হাই আমরা লেভেল নলেজ নিয়ে অপারেট করতে হয়। এক্স্যাক্টলি, ধরেন ক্যামেরা টিম আছে, আবার ধরেন ওই গ্লাস টিম আছে। তো ক্যামেরা গ্লাস টিম, গ্লাস তো ক্যামেরার সামনে যায়, হুম and কোনো প্রবলেম হইলে এক টিম আর টিমরে ব্লেম দেয়, রাইট, এই তোর প্রবলেম, এই তোর এটা। তো উই আর ইন দ্য মিডল আর কি, যে আমরা হুম হইলো যে দুইটা টিমকে আমরা সমঝোতা করাই, ইন্টিগ্রেট করি, কোন প্রবলেম অ্যানালাইজ করি, এফএ করি, প্রবলেম আইডেন্টিফাই করি ইত্যাদি। তো উই পিপল স্কিলটা লাগে। এবং আমি যখন ফার্স্টে জয়েন করি, আমার ধরেন হইলো যে আমারে হইলো আমার ম্যানেজার হইলো আই থিঙ্ক 2-3 উইক পরে আমার বলতেছে যে কোন একটা সিইও আসছে আর কি, বুঝছেন, জাপান থেকে। তো ওরে নিয়ে আমি লাঞ্চে যাইতাম, বলে ভাই মানে এইটা কি, এটা কেমন কথা, সিইও আসছে, বিশাল বয়স্ক লোক আর কি, মানে এটা নিয়ে আমি লাঞ্চে কই যাব, হ্যান কি করব, মানে ইট ওয়াজ সো ডিফিকাল্ট টু মি। মানে আমার হইলো ওইরকম, মানে আই ওয়াজ লাইক যে তো পিএইচডি করছি, কাজ করছি ইত্যাদি, এইসব আমি করি নাই কখনো। তো ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এরপরে হইলো দেখা গেল যে এই যে সফট স্কিলগুলো মানুষকে হইলো ইয়ে করা, কনভিন্স করা, মানুষের সাথে কথা বলা, কেউ ভুল করলেও তারে মানে কেমনে কাজ করায় নিতে হবে, কি বললে ইয়ে হবে, ফাইট করলে কেমনে ফাইট ভাঙাইতে হবে, তারপরে মানে এইগুলো আর কি। তো আবার আপার লেভেলদের সাথে কমিউনিকেট করা, সে যেমন হইলো যে আমাদের একটা উপমহাদেশের একটা প্রবলেম আছে যে আমরা হইলো সার সার করার একটা প্রবলেম, রাইট, আমরা হুম হইলো হুম ওইরকম মিশতে পারি না। কিন্তু দেখা যায় যে আমেরিকানরা খুব ইজিলি মিশে যায়, তো ওই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে যাই আর কি। রাইট রাইট। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি হইলো যে ধরেন আমার মানে বসের বসের বস বা আমার 4 লেভেল উপরে যে, রাইট, তার সাথে আমি আরামে কথা বলতে পারি না আর কি। তাহলে আমি এলিভেটরে দেখলে আমি দেখা যায় যে আমি একটু ওয়েট করি যে না সে যাক, তারপরে আমি যাই। রাইট রাইট রাইট। কিন্তু আমার আমার যে ফ্রেন্ড সে ইজিলি পারে, সে ধরেন মানে গলফ খেলতে যাইতে পারে ওর সাথে। মানে আমার তো ভাই ভাই আমি নাই, আমি এইসবে ইটস নট পসিবল ফর মি, মানে আমার একটা মেন্টাল একটা ইয়ে আছে। হুম হুম হুম। ওই জিনিসগুলা আই থিঙ্ক ব্রেক করতে পারলে ইট ক্যান রিয়েলি লাইক লেভারেজ ইউর কেরিয়ার। মানে কেরিয়ারে আগাইতে হইলে দিজ আর লাইক সো ইম্পর্টেন্ট। আপনি হইলো কেউ আসলো, আপনি হইলো তারে লাঞ্চে নিয়ে যাইতে পারলেন, কোন রেস্টুরেন্টে খাইতে হবে বলতে পারলেন, রাইট, মানে এই দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট। মানে আপনার কানেকশন বিল্ড করা, দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমার প্রোগ্রামিং এক জিনিস, মানে আপনি খুব ভালো প্রোগ্রামার হয়ে গেলেন, বাট ইফ ইউ ক্যান নট টক টু পিপল, ইন দ্যাট কেস মানে তুমি লাভ নাই তো। রাইট। সো এটা খুব ইম্পর্টেন্ট আমার মধ্যে, পিপল স্কিল, মানুষের সাথে ইয়ে করা, ইন্টারেক্ট করা, এবং হইলো যে মানে মানুষ যাতে আপনারে ও টিমে নিতে চায়, রাইট। এখন আপনি খুব দুর্ব্যবহারী লোক, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, রাইট, ভেরি গুড প্রোগ্রামার, বাট ইউ আর লাইক হুম। আপনার সাথে কেউ মানে কাজ টঙে করতে বসতে চাই চায় না। না, আপনারা দেখলেই অন্যদিকে চলে যায়। তো ওইরকম না হওয়া আর কি, এটা একটু বি ফ্রেন্ডলি অ্যান্ড স্টাফ। আমার মতে এটা একটা বিগ কি স্কিল, অনেকে কিন্তু ডেভেলপ করে না, তো এটা করা উচিত আই থিঙ্ক। আমি পার্সোনালি যে অর্গানাইজেশনের পয়েন্টে আসলে আমি সাস্তে যে নোংরে ছিলাম, হুম। প্লাস সিএসসি সোসাইটিতে কাইন্ড অ্যাক্টিভ ছিলাম, লাস্টে ইলেকশন টিলেকশন করে জিএস মিএস হয়েছে। সো আমার এই এক্সপিরিয়েন্সগুলা একসময় আমি বুঝতাম না যেগুলো কি আসলে কোনো কাজে লাগে। ওইসব মজা লাগতো। আমি কি মানে টু বি হ্যাঁ, ভেরি ফ্র্যাঙ্ক, আমি যখন সাস্টে ঢুকছি ওই সময় আমি খুবই ইন্ট্রোভার্ট, ওই যে কোনায় বসে থাকা মেন্টালিটি নিয়ে ঢুকছি। আই গট ভেরি লাকি যে আমার কিছু ফ্রেন্ড ছিল যারা ভেরি গুড, দীপন ওয়ান অফ দেম। হ্যাঁ, হ্যাঁ, দীপন ভাই, হ্যাঁ। তো ওদের কারণে যেটা হয়েছে যে আমি একটু আউটগোয়িং হয়েছি, এবং নোংর সিসি সোসাইটি টোটাল, তারপর ক্যাম্পাসে আমি থাকাকালীন সময় অনেকগুলো আন্দোলন হয়েছে। সো ওগুলাতে অ্যাক্টিভ রোল থাকাতে যেটা হয়েছে, আমার এত এক্সপিরিয়েন্স হয়েছে মানুষের সাথে ডিল করা নিয়ে, এইগুলো আমি হুট করে না ইম্প্যাক্ট গুলা পাইছি ইয়াতে, ইন্ডাস্ট্রিতে ঢোকার পর। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। দ্য সিচুয়েশন ফিলস ভেরি সিমিলার, কারণ ওখানে 10 রকমের ব্যাকগ্রাউন্ড, কেউই একই ডিপার্টমেন্টের না। রাইট। সবাই আইনা এই যে সাপোজ স্টেজের ওই যে ডেকোরেশনের লোকজনের সাথে ডিল করা, যার ডোমেন নলেজ আর আমার ডোমেন নলেজ ভেরি ডিফারেন্ট, সাউন্ডের লোকজনের সাথে ডিল করা, তারপরে মিলে একটা কনসার্ট নামানো, এক্স্যাক্টলি। রাত্রেবেলা রাস্তায় গিয়ে পোস্টারিং করা, ভেরি ডিফারেন্ট নলেজ, কিন্তু যেটা দেয় ভেরি আউট হুম। নলেজ দেয় অনেক কিছু। যে এক্স্যাক্টলি। সাপোজ আমি হয়তো বা কারোর সাথে ইনফ্যাক্ট, আমি এক কলিগের সাথে এই, এখন তো সব ইন্টারনেটে মার্কেটিং হয়, কনসার্টের পোস্টার কিন্তু দেখা যায় না রাস্তায় আর কি তেমন হুম। একটা এখানে। তো এই টাইপের একটা টপিক নিয়েই হচ্ছে যে হুট করে ওর সাথে আলাপ হয়েছে যে আমি তো এরকম আন্ডারগ্রেড থাকতে একটা অর্গানাইজেশনে ছিলাম, যে সাপোজ এই রাস্তার মধ্যে রাত্রেবেলা পোস্টারিং করে বেড়াইছি। সেগুলো তো ফান এক্সপিরিয়েন্স। এইসব ক্ষেত্রে এগুলো করতে করতে কিন্তু অনেক কনভারসেশনের টপিক পাওয়া যায় হ্যাঁ, এটা ট্রু, র্যান্ডম হ্যাঁ। মানুষজনের সাথে। হ্যাঁ, ইট রাইট। হেল্প মি পার্সোনালি এ লট।
বাট একটা জিনিস আমি খুব আটকে ছিলাম, সেটা হচ্ছে যে কনফারেন্সে গেলে লোকজনের সাথে কি নিয়ে আলাপ করবো। ও ভাই, কারণ এটা তো ভাই। কনফারেন্সে গেলে আমার প্রফেসর রুল করে দিছিল যে প্রত্যেকদিন 3 জনের সাথে ইন্ট্রোডিউস হইতে হবে। এমনি 3 5 15 জন 5 দিনে আইসা ল্যাবে প্রেজেন্টেশন দেওয়া লাগবে। ইজ ফিল ভেরি ওভারওয়েলমিং। কিন্তু তো আমি গিয়ে দাঁড়াতে থাকবেন কি নিয়ে কথা বলবো না বলবো। আসলে এই ট্রেনিং তো আমাদের নাই দেশে, যে হ্যাঁ, প্রফেশনাল কমিউনিকেশন কি জিনিস। কনফারেন্সে কারোর সাথে কথা বলবো, কথা বলে আমি আসলে কি নিয়ে আসবো, কি দিয়ে আসবো। রাইট। এখন বুঝি যে কিভাবে কোলাবোরেশনের আইডিয়া ফাইডিয়া হয় এগুলা। তো তখন আমার প্রফেসর আমাকে একদিন জাস্ট ডেমো দিছে যে দেখো এভাবে কথা বলতে হয়। তো সোশ্যাল চলতেছিল, সে সিম্পলি একটা ওয়াইনের গ্লাস নিয়ে একটা টেবিলের মধ্যে 6 7 জন দাঁড়ায় ছিল। তো আমার জিজ্ঞেস করছে তোমার টেবিল কই। আমার কোনো টেবিল নেই, কার টেবিলে গিয়ে আলাপ করবো। কাম উইথ মি। ঢুকে গেল, হে গাইস, হোয়াট আর ইউ গাইস ড্রিঙ্কিং। এরপরে আলাপ সালাপ শুরু করলো। প্রফেসর মেক্সিকান, তারপর সে মেক্সিকার ওই যে কি মেসক্যাল টাকিলা হ্যাঁ। এসব ছাতা মাথা আলাপ শুরু করেছে। ওমা, একটু পর সে দেখি যে এই 7 8 জনের গ্রুপের লিড। ঠিক হুম, আছে, একটু পরে হুম, বললো সবাই চলো ক্যারাওকেতে চলো। হ্যাঁ, তারপরে আমাকে বললো হ্যাঁ, যে এই যে ডেমো, দ্যাটস হাউ ইউ বিল্ড ইউর নেটওয়ার্ক। তোমার একটা রাইট। কমন ইন্টারেস্ট আছে, কমন ইন্টারেস্ট যেসব জিনিস এগুলোর মধ্যে জিনিসপত্রকে অ্যাঙ্কর করবা, অ্যাঙ্কর করে লোকজন দেখবো যে এক হয়ে গেছে। তো হ্যাঁ, খুব হেল্পফুল আসলে এগুলো। কিন্তু এটাও ভাই আপনাকে প্র্যাকটিস করতে হবে, দ্যাটস দ্য থিং। মানে ইউ ক্যানট, মানে সে কি দেখাই দিল, আপনি পরের দিনই পারবেন না। ইউ এক্স্যাক্টলি, হ্যাভ টু করতে লাইক করতে কিপ হবে। ট্রাইং অ্যান্ড দেন ইউ বেসিকলি আস্তে আস্তে হইলো ওইটা আপনার ইয়েটা আসবে আর কি। হুম 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 হুম। এটা সময় লাগে। তো এটা প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা সাফার করছি অনেক। আমি আসলে মানে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আমি যখন দেখছি যে মানে আমাদের টিম হইলো সবাইরে বলতে হবে কি করবে না করবে, ডিরেকশন দেওয়া, লিড করা। হুম। আমি আই ওয়াজ লাইক মিটিং এ ভাই আমি কথাই বলতে চাইতাম না প্রথম 2 মাস। তো ইট ওয়াজ ভেরি টাফ, বাট আস্তে আস্তে এই মানে হয়ে গেছে আর কি। 2 3 বছরে প্রিটি মাচ হয়ে তো গেছে। একটা তো আসলো যে কি বলে, আচ্ছা আমরা এই জিনিস অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি। ইটস ভেরি মাচ ক্লিয়ার যে প্রফেশনাল কমিউনিকেশনের দরকার, এবং ডেফিনেটলি, হ্যাঁ। আন্ডারগ্রেড থেকে প্র্যাকটিস করতে পারলে বেটার, এগুলো হয়ে যায়। এখন আমি একটু ইয়েতে আসি যে ইন্ডাস্ট্রির চাকরি বাকরির প্রসেসে আসি। ফর হুম। এক্সাম্পল, তুমি কারেন্টলি অ্যাপলে, এর আগে ইন্টেলে হচ্ছে যে ইন্টার্নশিপ ছিল। সো ইন্টেলে আমি 3 মাস চাকরিও করছি ওকে, অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো এই অপরচুনিটিগুলো কেমনে আসছে, এবং ইন্টারভিউ প্রসেস টোসেস কেমন ছিল, হুম। রিক্রুটমেন্ট প্রসেসটা কেমন? হ্যাঁ, তো আহ, এখন জব মার্কেট বেশ খারাপ আই থিঙ্ক। হুম হুম। বাট আমি যখন অ্যাপ্লাই করছি তখনও তা ভালো ছিল না। আমি অ্যাপ্লাই করেছিল 22-এর শুরুতে। Okay. তো আমি ইন্টেলে ইন্টার্নশিপ করি এখানে এই সান্টা ক্লারাতে, ওই সিলিকন ভ্যালিতে। কিন্তু ইন্টার্নশিপ করার পরে ওদের হইলো যে রিকুইজিশন ছিল না, তো ওরা আমাকে অফার দিতে পারে নাই। তো আমি বিভিন্ন স্টার্ট আপে অ্যাপ্লাই করছি। দেখছি যে এখানে বিভিন্ন স্টার্ট আপ ছিল। আরেকটা জিনিস যেটা করা যায় যে ওই কন্ট্যাক্টদের, মানে কন্ট্যাক্ট করা যায় যে, কন্ট্রাক্টর। হুম হুম। হ্যাঁ, ওই যে আমার একটা চাকরি দরকার, মানে পরিচিত কেউ নিচ্ছে কিনা, হায়ার করতেছে কিনা। আমি আমার প্রফেসরকেও বলছি, ইত্যাদি ইত্যাদি। তো যেটা হয়েছে যে ওই ওই কি বলে, ইন্টেলে হইলো যে আমি এখানে হইলো এক আঙ্কেলকে বলছিলাম আর কি, যে আমি জব খুঁজতেছি, রেজুমে দিছিলাম আর কি। তো ওকে উনি হইলো যে উনার কাজিনকে দিছিলেন রেজুমে। তো ওইখান থেকে আর কি ইন্টেলের আমার মানে ইয়েটা আসে, কন্ট্যাক্টটা ওকে আসে ইয়ে থেকে, এরিজোনা থেকে। ওকে। অ্যাপলেরটা আমার কই থেকে আসছে আই হ্যাভ নো আইডিয়া। মানে অ্যাপলের হইলো যে ইন্টেলে হইলো আমি ওই ইয়ে করছি, মানে ইন্টারভিউ দিছি, মানে খুব ইজিলি হয়ে গেছে। তো ওইখানে আসলে 2টা না 3টা ইন্টারভিউ ছিল। আর ওরা হইলো যেই মানে টেকনোলজিটা ওরা ডেভেলপ করবে ওইটার সাথে আমার হইলো একদম মানে পারফেক্ট অ্যালাইনমেন্ট ছিল আর কি। ইন এ সেন্স হইলো ওরা আমার জন্য রোলটা বানাইছে। তো ওকে। যেটা হয়েছে যে ওইখানে আমার হয়ে গেছে, মানে ইট ওয়াজ প্রিটি ইজি। মানে ওইখানে আসলে তেমন কিছু বলার নাই। কিন্তু অ্যাপলের মানে ইন্টারেস্টিং জিনিসটা হলো যে অ্যাপল থেকে যখন আমার মেইল আসে, মানে ওরা কেমনে পাইছে আই ডোন্ট নো, ওরা কোনো একটা ভাবে রেজুমে পাইছে। পাওয়ার পরে ওরা হইলো যে রিচ করছে। তো আমি দেখে বলি যে ভাই অ্যাপল থেকে, মানে তখন অ্যাপল ইজ লাইক এ বিগ ডিল টু মি, ইন ফ্যাং কোম্পানি, রাইট? এবং আমরা হইলো যে ধরেন ইলেকট্রিক্যালের লোকজন, আমরা হইলো মানে আর ফার্স্ট ব্যাচ ফ্রম সাস্ট, আমাদের হুম হুম। আসলে কেউ কোথাও যায় নাই টু বি অনেস্ট। তো আই ওয়াজ লাইক যে অ্যাপল থেকে হ্যাভ টু বি লাইক এ স্ক্যাম, রাইট? মানে কে অ্যাপল থেকে আমারে কেন মেসেজ দিবে? তো ওরা পাইলই কই রেজুমে। তো ভাবলাম যে
জোক টোক করতেছে বা কোনো একটা মানে উইয়ার্ড সামথিং গোয়িং অন। পরে দেখি যে না না অ্যাকচুয়ালি মানে অ্যাপল থেকে ওরা হলো ইন্টারভিউ নিতে চায়। তো পরে ইন্টারভিউ দিলাম দুইজনের সাথে। এই দুইজন হইল যে অ্যাপলের ইন্টারভিউর একটা ফানি জিনিস বলি, ওরা আপনারা হইলো লাস্ট নেম দিবে না এবং আপনি কার সাথে ইন্টারভিউ দিচ্ছেন সেটা আপনারা বলবেন না আর কি। তো আপনি মানে ইট ক্যান বি লাইক এ সিনিয়র ইঞ্জিনিয়ার, ইট ক্যান বি লাইক এ জুনিয়র ইঞ্জিনিয়ার, ইট ক্যান বি লাইক এ ডিরেক্টর, ইট ক্যান বি এ ভিপি, এনি এনি ইউ ডোন্ট নো আপনি কার সাথে ইন্টারভিউ দিচ্ছেন। তো ইন্টারভিউ দিছি, দুইজন আসছে, এসে আমার রেজুমে দেখছে, দেখে বলছে যে তুমি তো খুবই মানে ইয়ে করছো। আম, একটা ইয়ে হয়েছিল কি যে আমি ইন্টারভিউটা যখন দেই আমি পজিশনটা কয়েকজন সিনিয়র ভাইয়া টাইয়ার সাথে শেয়ার করছিলাম আর কি, যে ভাই অ্যাপল থেকে তো আমাকে রাখছে তো এই পজিশনটা। তো উনারা আমারে বলছে যে দেখো দেখে মনে হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ার পজিশন, তোমার রেজুমে আর তুমি এরকম বানাও আর তুমি স্লাইড টাইড বানায় নিয়ে যাও। আমি তো রেজুমে বানাইছি, স্লাইড টাইড ইয়ে করে গেছি। তো স্লাইড দেখানোর পরে এই দুইজন আমারে বলে যে তুমি সব কি বানাইছো, এটা তো প্রসেস পজিশন না, এটা তো ডিজাইন পজিশন, ডিজাইন টিম। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা, তাহলে তো শেষ ওইখানে। তখন ওরা আমার বললো যে আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমার মানে তুমি দেখো দেখাও কি কি করছো। তো আমি কিছু এক্সাম্পল দিলাম আর কি, যে এই কাজ করছি। আর আমার যেহেতু ফিজিক্সে নলেজ ভালো ছিল, ওইখানে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ছিল, উনি হইলো আমাকে খুব পছন্দ করছে আর কি। মানে আমি ওনার সাথে যখন ফান্ডামেন্টাল আনসারগুলো দিছি, যে ওনাকে জিজ্ঞেস করছে এটা কেমনে হয়, তো আমি বুঝেছি যে এখানে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, মানে এগুলো আর কি, মানে বেসিক জিনিসগুলো আমি বুঝে বলছি আর কি। তো উনি খুব খুশি হয়েছে। তো উনি হইলো আমাকে নিবেই আর কি, উনি আমাকে খুব পছন্দ করছে ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই। তো পরে উনি আমারে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি ইয়ে করো, তোমার রেজুমেটা আবার তুমি ইয়ে করো, মানে প্রেজেন্টেশনটা আবার বানাও, এটা এটা ঠিক করো। মানে ওই 1 ঘন্টার ইন্টারভিউয়ের মানে ফার্স্ট হাফ হইলো ইন্টারভিউ নিছে, সেকেন্ড হাফ হইলো ফিডব্যাক সেশন, যে এটা ঠিক করো, ওইটা ঠিক করো, এটা এমন করো, ওইটা এমনি করো। তো পুরাটা হইলো ঠিক মানে আমাকে ফিডব্যাক দিয়ে তারপরে হইলো ও বলছে হচ্ছে ঠিক আছে যাও, তোমার সাথে আমরা প্যানেল ইন্টারভিউ নিব, ইয়ে সাইটটা ঠিক মতো বানায় আইনো। তো পরে হইলো যে এর হইলো 1 সপ্তাহ পরে আমার ইন্টেলে হয়ে গেছে। ওকে, ইন্টেলে হওয়ার পরে আমি ভাবলাম যে প্যানেল ইন্টারভিউ দিব। প্যানেল ইন্টারভিউ কিন্তু ভাই অনেক লম্বা, মানে ধরেন সারাদিন ব্যাপী তো সারাদিন। অন সাইট। হ্যাঁ, 9টা থেকে শুরু হয় একদম 6টা পর্যন্ত, প্রায় 12টা না 14টা ইন্টারভিউ। আমার লাইক যে ভাই মানে এতগুলো ইন্টারভিউ দেবো, ইন্টেলে হয়ে গেছে, ভালো বেতন টেতন অফার দিছে। তো আমাকে কয়েকজন মানে আই এম গ্রেটফুল টু দ্যাম, ওরা আমার বলছে যে ইউ মাস্ট ইন্টারভিউ, মানে গো থ্রু ইট। হ্যাঁ ইউ হ্যাভ টু, মানে তোমার ইফ ইট ওয়াজ এনি আদার কোম্পানি আই উড সে নো, বাট তুমি যদি ইন্টেল থেকে ইউ গেট লাইক এ ফ্যাং লাইক ইন্টারভিউ রাইট, দেন ইউ শুড ডু ইট, মানে গুগল অ্যাপল অর সামথিং, ইউ হ্যাভ টু ডু ইট। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দিই ইন্টারভিউ। তখন হইলো যে আমার তো জব আছে, সো আই ওয়াজ ইন এ রিল্যাক্সড মুড। আমি হইলো ইন্টারভিউ দিছি, 10-12টা ইন্টারভিউ দিছি, ভালো হইছে, কোনো প্রবলেম নাই, সব কিছু ইয়ে হয়েছে। তারপরে হইলো যে ওরা আমাকে অফার দেয় নাই, অফার দেয় নাই। পরে হইলো যে আমি ইন্টেলে জয়েন করছি, এরিজোনাতে চলে গেছি। এরিজোনাতে জয়েন গিয়ে 2 মাস হয়েছে আর কি। তো এরিজোনার জবটা ভাই খুবই খারাপ ছিল আমার, মানে ইন্টেলের জবটা। মানে ম্যানেজার ছিল হইলো যে আমাদের প্রতিবেশী দেশের, আর ওকে, ম্যানেজার হইলো যে খুবই নন টেকনিক্যাল ছিল আর কি। মানে সে হইলো যে মিটিং এ আসতো, এসে এমন কথা বলতো যে কোনো মিটিং নোট নেওয়া যেত না, এই টাইপের কথা আর কি। মানে আজ এটা কথাবার্তা যে তুমি, আমি যখন তোমার বয়সে ছিলাম আমি এই করছি সেই করছি হ্যান ত্যান। মানে ইট ওয়াজ মানে আমার মানে লাইফের একটা হরিবল এক্সপিরিয়েন্স। সারা দিন কোনো কাজ নাই, মানে কোনো কাজ সে দেয় না আমাকে, আমাকে বলে যে আমার কাজ নাকি আমি নিজে ক্রিয়েট করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো ইট ওয়াজ লাইক এ রিয়েলি ব্যাড এক্সপিরিয়েন্স। আমার আমি কাজ না করলে আমার বলে যে হ্যাঁ কেউ কাজ না করলে কিভাবে হবে, এই করতাম সেই করতাম, বুঝছেন। মানে কিছু মানুষ আছে না যে ধরেন মানে অনেক কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি মানে হি ডিডন্ট সে এনিথিং। এক্স্যাক্টলি। তো সে হলো এরকম আর কি, মানে আপনার সাথে সে হাফ আওয়ার মিটিং করবে বাট হি ডিডন্ট রিয়েলি সে এনিথিং। এক্স্যাক্টলি, আর আমি ওর প্রশ্ন করলে সে বলতো যে তোমার তো সব জানার কথা, তুমি জানার আমাকে কথা। জিজ্ঞেস করছে কেন। আমার কি রে ভাই, কি কি প্রবলেম, মানে আমি কি, এটা কি আমার প্রবলেম, এটা কি ওর প্রবলেম, মানে হোয়াটস রং। মানে প্রায় সব কোম্পানিতেই থাকে এরকম কিছু। হ্যাঁ মানে এর আগে আমি কখনো ভাই এরকম মানে মানে খারাপ ম্যানেজার পাই না। আমার প্রফেসর ওয়াজ ইনসেইনলি গুড। হুম হুম। অ্যান্ড এরপরে হইলো যে ওই হঠাৎ করে ওই ওই যে সিনিয়র ইঞ্জিনিয়ারটা অ্যাপলের, সে একদিন আমারে ট্যাক্স দিছে রাত্রে 6টার সময়।
যে হেই আমি অমুক, তুমি কি অ্যাভেলেবল আছো কিনা। আমি বললাম এই আবার কে, আননোন নাম্বার থেকে আসছে, আচ্ছা। আমি জানি না। পরে পরে আমি হইলো সার্চ টার্চ দিয়ে বাইর করলাম যে না, এ হইলো সেই লোক। হুম হুম হুম। পরে হইলো মেসেজ দিলাম যে ভাই মানে আবার যদি তোমার এখন 15টা ইন্টারভিউ দেওয়া লাগে, তোমরা ইয়েও দিলা না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু প্রফেশনালিজম দেখায় মেসেজ দিলাম যে আমি অমুক তারিখে অমুক ইয়েতে ফ্রি আছি। হুম হুম। সে বললো যে না না, আমি আই টু কল ইউ নাও, আমি তোমাকে এখন ফোন দিতেছি, তুমি এখন পারবা? বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন দাও। তো আমারে ওই রাত্রে 7টার সময় ফোন দিছে। ফোন দিয়ে বলে যে আমার একজন ম্যানেজার আছে, সে নিচ্ছে, তুমি কি আমার তোমাকে খুব ভালো লাগছে, আমি চাই যে তুমি জয়েন করো আর ইয়ে করো, তুমি ম্যানেজারের সাথে ইন্টারভিউ দাও, দেখো যে ভালো লাগে কিনা, যদি ম্যানেজারকে ভালো লাগে ইউ ক্যান জাস্ট জয়েন। আমি বললাম যে ভাই মানে 12টা ইন্টারভিউ আবার দিতে হবে? বলে, না না না, তোমার সব ইন্টারভিউ ফিডব্যাক ভালো ছিল, ইউ ইউ আর গুড, সো লেটস জাস্ট ডু ইট। পরে হলো ম্যানেজারের সাথে ইন্টারভিউ দিলাম, তারপরে আর টিমের দুই একজনের সাথে ইন্টারভিউ দিছি। ওইগুলা ভাই ছিল রাত্রে, বুঝছেন। ওকে। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক স্ক্যারি। আমি বলি যে ভাই মানে কি কোম্পানি যে রাত্রে ইন্টারভিউ নিতে হয়, মানে এদের টাইম নাই, এরকম অবস্থা। আর পরে হইলো যে আহ, আর সব হইলো যে ধরেন মানে ওই, হ্যাঁ ইন্টারভিউ দিছি, ভালো হয়েছে, পরে আমাকে আর কি অফার দিয়ে দিছে। তো ইন্টারভিউ ম্যানেজার আমাকে খুব মানে ইয়ে করছে, কেন তুমি যাবা হেন তেন। তো পরে হইলো যে আমি শুনছি যে ইন্টেলের ওই টিমটা লে অফ হয়ে গেছে, বুঝছেন। সো ইট ওয়াজ লাইক সো মানে গুড ফর মি, মানে গড সেভড মি ইন এ সেন্স। তো আমি হুম হলো হুম হুম পরে হুম। অ্যাপলে চলে আসছি। তো ইয়েটা যেটা দেখছি মানে অন দ্য মানে ইন্টারভিউ প্রসেস অ্যান্ড এভরিথিং, যেখানে হলো ইন্টারভিউ দেওয়া হবে ওই ওই টপিকের উপরে আর কি প্রিপারেশন নিতে হবে। আমি যেটা আর কি বুঝলাম, যে আপনার যদি ধরেন একটা টপিকে মানে অনেক এক্সপিরিয়েন্স থাকে, ওই ক্ষেত্রে হইলো ইউ আর অ্যান এক্সপার্ট অলরেডি, হুম হুম। ওইরকম প্রিপারেশনের দরকার নাই। কিন্তু আপনি যদি অন্য কোনো টপিকে ধরেন কাজ করতে চান, কেমিস্ট্রি টপিক ওর প্রসেস, কারণ দেখা গেছে যে চাকরি না থাকলে উই অ্যাপ্লাই এভরিওয়্যার, মানে রাইট। আমাদের মানে ম্যাচ করা লাগবে না, একটা হইলেই হইলো। তো ওইরকম আর কি ধরেন আহ, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, বাট হইলো আমার হইলো 2টা জায়গাতে হয়েছে আর কি, ইন্টেল আর অ্যাপল। অনেকগুলো স্টার্ট আপে দিছি, ওইখানে আমার হয় নাই, আই ডোন্ট নো ওয়াই, বাট প্রবাবলি ফিট হয় নাই অর সামথিং, আই ডোন্ট নো। হ্যাঁ, এটা একটা আসলে ভালো পয়েন্ট মেনশন করলে। আমি হচ্ছে যে একটু এমফাসাইজ করি, আমি যেহেতু হায়ারিং টেবিলের অপর পাশে বসার অনেক এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ যে অনেক সময় আমার পার্সোনালি এটা অনেকটা ছিল যে রিজেকশনের ভয়, যদি একটা নো পাই তার মানে তো অনেক খারাপ, আমার কোয়ালিটি নেই, এই একটা ভয়। কারণ আমরা ছোটবেলা থেকে দেশে শুনে আসছি যে ওরা খারাপ কিছু পায় না, এই সেই। সো আমাদের মাথায় একটা ঢুকে গেছে ইনসিকিউরিটি কমপ্লেক্স। তো ইন্ডাস্ট্রিতে আলটিমেটলি যেটা হয় আমি যতটুকু দেখছি যে ইটস নট অ্যাবাউট স্কিলস, ইটস ফিট। ফিট, রাইট, ওই যে সাপোজ টোটালি, একজনকে একজনের তোকে ভাল লাগছে, সে পরে নক করছে। সো ওই যে ইন হ্যাঁ, পার্সন রাইট, কেমিস্ট্রিটা অনেক কাজ করে। কারণ ফর এক্সাম্পল আমরা যখন হায়ার করি, 10 জন আছে পুরো, 10 জনেরই পিএইচডি আছে, 10 জন নোজ মেশিন লার্নিং ভেরি ওয়েল। দেখতে হবে যে আমার টিমে অলরেডি যে 8 জন আছে, ম্যাক্সিমাম লোকজন কাকে প্রেফার করতেছে এজ এ কলিগ, হুম, কার সাথে কথাবার্তা বলা ইজি, আর কাকে দেখে মনে হয়েছে সে প্রোঅ্যাক্টিভ। এই এক্স্যাক্টলি। জিনিসগুলো অনেক ম্যাটার করে। সো ইফ সামওয়ান গেটস রিজেক্টেড, ডোন্ট গেট আপসেট। হ্যাঁ ইটস মোস্ট টোটালি, মানে প্রবাবলি এখন সফট আমি স্কিল। টোটালি জিনিসটা বুঝতে পারি। মানে তখন হইলো যে ভাই মানে ইন্টারভিউর প্রসেসে ছিলাম, চাকরি ছিল না, ইট ওয়াজ লাইক ভেরি হার্ড। স্ট্রেসফুল, রাইট রাইট হ্যাঁ, আর যে হলো আমাকে হায়ার করছে ওই যে লোকটা, সে কিন্তু হি ইজ ICT 8। ও, ICT 8 ইজ লাইক ইনসেইন ডিরেক্টর মানে। লেভেল আর কি। না ভাই, ডিরেক্টর লেভেল হইলো ধরেন ডিপি। ICT ডিস্টিংগুইশড সিনিয়র ডিস্টিংগুইশ, ইঞ্জিনিয়ার, ওকে ওকে। মানে এর সিনিয়র উপরে প্রেসিডেন্টের আরেকটা উপরে। আছে ফেলো, ফেলোর নিচে আর কি। ওকে, তার মানে অনেকদিন এক্সপিরিয়েন্স। অনেক দিনের এক্সপিরিয়েন্স, এবং হইলো যে মানে আই থিঙ্ক অ্যাপলেই মনে হয় আছে একজন বা দুইজন ICT 8, মানে এত বেশি নাই। ইনফ্লুয়েন্সিয়াল সো অনেক। মানে হি ইজ লাইক, উনি তো আমার খুব তেল তেল দিয়ে জয়েন করাইছে, জয়েন করার পরে আর কথা বলে না। দ্যাটস হিজ জব, টু হ্যাঁ গেট মানে পিপল। হ্যাঁ, বাট মানে হি ইজ লাইক হি ইজ রিয়েলি হাই। ওনার সাথে এখন আমি উনি একদিকে আসলে আমি অন্যদিকে যাই, বিকজ হি ইজ লাইক স্ক্যারি। বাট এট দ্যাট টাইম ইট ওয়াজ রিয়েলি ফান। ওকে। সো ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে এআই কিভাবে ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হয়? আমি মাঝে মাঝে কিছু চটকদার আলাপ সালাপ দেখি যে সাপোজ চিপ ডিজাইনে এআই ইউজ টিউজ এগুলা নিয়ে। আমার তো আইডিয়া নেই, তো বুঝি না আর কি। হ্যাঁ, ডিজাইনে ডেফিনেটলি AI মানে
আগের হইলো অনেক ডিজাইন ইয়ে ছিল যেগুলো হলো ইটারেটিভ টাইপের আর কি, মানে ব্রুট ফোর্স। আপনি হলো যে মানে কোনটা প্যারামিটার কাজ দিয়ে করে। দিবেন, হ্যাঁ কোনটা কাজ করে। এটা খুবই টাইম কনসুমিং অনেক ক্ষেত্রে। তো এআই দিয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে এক্সিস্টিং মডেলের উপর এআই রে ট্রেন করে আপনি হইলো যে প্রেডিক্ট করতে পারবেন যে আপনার স্পেসিফিকেশন সাকসেসফুল। অনুযায়ী, হ্যাঁ মানে একটা ডিজাইন হইলো কাজ করবে কিনা ইত্যাদি, এগুলো অনেকে কাজ করতেছে মানে একাডেমিয়াতে। প্লাস হইলো সেকেন্ড হইলো ফ্যাক্টরিতে এআই ইউজ করা, মানে বিভিন্ন ফ্যাক্টরি মানে কাজে হইলো অটোমেশনের যে জন্য। অটোমেশন আর হইলো যে ডাটা অ্যানালাইজ করা। যেমন ফ্যাক্টরিতে অনেকগুলা মানে ধরেন আপনি প্রোডাক্ট বানাচ্ছেন, দুই একটা ফেল করলো ওর সামথিং, তো আপনার হইলো এগুলো ম্যানুয়ালি ইয়ে না করে আপনি ডাটা অ্যানালাইজ করে এআই দিয়ে আপনি এটা ওকে। ফেলিওর অ্যানালিসিস করলেন ইত্যাদি ফ্যাক্টরিতে। তারপরে হলো মানে এখন সবাই সব জায়গাতে এআই ইউজ করতেছে। So, হুম হুম মানে হুম। তো এখন যদি ডেফিনেটলি যেহেতু এআই ইজ অন দ্য রাইজ, আন্ডার গ্রেডে যারা পড়তেছে বা মাস্টার্সে যারা পড়তেছে তারা তো ডেফিনেটলি এআই এর কিছু জিনিসপত্র শিখতে হবে। হ্যাঁ, প্রবাবলি নট এভরিথিং বেসড অন দ্য হাইপ, বাট আমি যদি মিনিমাল কিছু জিনিসপত্র বলি যে যেসব জিনিসপত্র নিয়ে আইডিয়া, আমি বলবো না যে একদম প্রোগ্রামিং মেইন পড়াশোনা ফালায় ওইগুলো শিখো, বাট কিছু কিছু জিনিস যদি অ্যাড অন হিসেবে কেউ শিখতে চায় তার আসলে কি কি শেখা উচিত? এই প্রশ্ন ভাই আপনি আমাকে করতেছেন। হ্যাঁ, আমি তো আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইন্ডাস্ট্রিতে কাজ করি না। আহ, হ্যাঁ, ইন এ সেন্স। আচ্ছা, তো উই পার্সপেক্টিভ থেকে আই থিঙ্ক বলবো, আমি বলবো যে ইমেজ প্রসেসিং এর যে কাজগুলা হুম মানে সাইকিট লার্নের, তারপরে হইলো যে ওই পাইটর্চ এগুলা হুম। দিয়ে মানে সেগমেন্টেশন, ইমেজ প্রসেস করা, 1D 2D 3D ডাটা এগুলা হইলো ইয়ে করা। আচ্ছা। মানে আমি আসলে মানে আমার মনে হয় না কমপ্লিকেটেড জিনিসপাতি করার দরকার আছে। ইটস জাস্ট মানে ওকে। বেসিক রিগ্রেশন টাইপের, মানে বা হইলো ধরেন আপনার ওই যে ওইটারে কি বলে আমি নাম ভুলে গেছি, বাট জাস্ট হইলো যে ওই মানে বেসিক মডেলগুলো আর কি, ওগুলা হইলো জাস্ট ডাটা দিয়ে আপনি ফিট করে মানে রেজাল্ট বাইর করলেন। মানে এগুলা বেসিক নলেজ থাকলে আই থিঙ্ক হইলো যে মানে গুড এনাফ মানে ওকে। ইলেকট্রিক্যালের জন্য। ওকে। এমনিতে কি বলে চ্যাট জিপিটি, জেমিনাই এগুলার অ্যাপ্লিকেশন কেমন ইউজ করা হয়? আহ, আমাদের তো হলো অ্যালাউড ছিল না কয়দিন আগে, মানে ওকে। এখন হইলো যে ধরেন মানে অনেক জায়গাতে অ্যালাউড। অ্যাপলের তো ইন্টারনাল মডেল আছে তাই না? তো সো আহ, দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওই মানে কোড টোড ইয়ে করা, ইমেইল টিমেইল রিরাইট করা অনেক ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে ইমেইল বেশি রুড হয়ে গেলে একটু টোনটা মানে কমানো। একটু টোন ডাউন করা ইত্যাদি আর কি। মানে কোডে বেশ ইউজ করা হয়, মানে কোডে তো মানে কোড অবশ্য মানে কোডে দেয় না, এটা একটা জিনিস। বাট মানে কোড রিফ্যাক্টরিং করা বা হইলো কোনো ধরেন হইলো যে একটা একটা ফাংশন আছে যেটা হইলো আপনি জানেন না। হুম 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 আমরা তো মেনলি ধরেন ইমেজ প্রসেসিং এর কাজ করি। তো ইমেজ প্রসেসিং এ আমি দেখা গেলো যে একটা জিনিস, একটা ফিচার আমি এক্সট্রাক্ট করতেছি, আমি হইলো খুব মানে মানে আমার যে নলেজ আছে ওইটা দিয়ে আমি করতেছি আর কি। এমন একটা জিনিস আছে যেটা হইলো আমি জানি না, ওইসব ক্ষেত্রে এআই কে জিজ্ঞেস করলেন যে আসলে এটা কি আরো এফিসিয়েন্টলি কোনোভাবে করা যায় কিনা, তো সে হইলো কিছু সাজেশন দিল, which would not necessarily work, but you basically documentation এ গিয়ে you look into it and হুম 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 you হুম। try to implement it, এই টাইপের আর কি, মানে স্ট্যাক ওভারফ্লো এর অল্টারনেটিভ। আমার কাজে হচ্ছে যে ইয়ে সব এআই এর ইমপ্যাক্ট সবচেয়ে বেশি বাড়ছে প্লটিং এ। আমি খুব প্লট ফ্রিক পাবলিক আর কি, যে কোনো আচ্ছা, ডেটা পাইলে আগে ভিতরে প্লট করে নেই। হ্যাঁ হ্যাঁ তো অনেক সময় দরকার হয় না আর কি। তো দেখা গেছে যে আমি আমার পিএইচডির সময় অনেক টাইম বিভিন্ন ফ্যান্সি প্লট করতে করতে পার করছি, টাইম ওয়েস্ট। এখন হচ্ছে যে কোনো একটা রিপোর্ট হয়তো আমি লিখলাম ধুপধাপ আর্জেন্ট রিপোর্ট, আধা হুম ঘন্টা আমার মন তো খচখচ করতেছে যে একটা প্লট থাকলে তো ভালো হইতো। আমি কুইকলি ডেটা স্পেসিফাই করা, হ্যাঁ, বলতে প্লটের কোড দেওয়া দাও। সো পাইথনে কোড জেনারেট করে ফেলে, আমি সুন্দর এটাকে বসায় দিই, 1 মিনিটের মধ্যে প্লট রেডি। আচ্ছা, আমার তো কাছে নাইস। হিউজ প্রোডাক্টিভ বুস্টার। আর যেহেতু মানে কুইকলি খুব অল্প টাইমের মধ্যে যেসব রিপোর্ট রেডি করা লাগে আর্জেন্ট, হ্যাঁ, এগুলোর মধ্যে কেউ প্লট এক্সপেক্ট করে না, কিন্তু রাইট, প্লট থাকলে আবার বোঝা খুব ইজি। হ্যাঁ, সো এটা আমার জন্য মানে সোফা বেশ পজিটিভ একটা আউটকাম আছে আর কি। রাইট রাইট। বাট এআই দিয়ে যদি মানে ধরেন ওই কোনো প্রোডাক্টের বা কোনো প্রজেক্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিসেবে ইউজ করা যায়, এটা কিন্তু খুব ভালো হয় আমার মতে আর কি। হুম আমি ওইটা নিয়ে চিন্তা করতেছিলাম যে ধরেন হইলো যে একটা প্রোডাক্টের ধরেন পয়েন্ট অফ কন্ট্যাক্ট ধরেন আমি, রাইট, ইন এ সেন্স আমার টিম হইলো পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যে কারো কোনো প্রবলেম দে ক্যান রিচ আউট টু মি। কিন্তু ওইসব ক্ষেত্রে কিন্তু এআই কে ইউজ করা যায়। ধরেন হলো আমার তো হলো ভাই দিনে ধরেন মিটিং থাকে হলো 12টা,
আর হইলো কাজ কখন করব, কাজ করতে পারি না। অনেক সময় দেখা যায় যে রাতে 2টা 3টার পরে আমি একটু কোড করতে বসি আর কি। ধরেন ওকে। একটু কোড করলাম, মানে আমি একটা বলি ভাই, যে গত উইকে আমি হইলো যে ভাবছি যে ওকে আমি ডিপ ওয়ার্ক করব, ধরেন আধা ঘন্টা, মানে দের ইজ নো টাইম টু ডু এনিথিং। আমি হইলো যে হেডফোন লাগাই, আমি হইলো যে ওকে আমি হইলো যে একটু একটু মনোযোগ দেই। হুম হুম দেখি যে হলো আমার মারতেছে, প্লেন মারতেছে, ওই যে পেপার এয়ারপ্লেন আছে না, হুম হুম। UAS থেকে মারতেছে। কারণ বিকজ আই ওয়াজ নট লাইক লুকিং এট হিম, সে আমার ডাকতেছে বাট আমি তাকাইতেছি না, তো সে আমার মারতেছে। আহা। যে ভাই কি ভাই, তো বলে যে না না এটা কি ওইটা কি ওইটা কি, মানে ইটস লাইক মানে কনস্ট্যান্টলি হইলো আমার বদার করতেছে। ডিস্ট্রাকশন। মানে কোনো মুক্তি নাই আর কি। ওইসব ক্ষেত্রে একটা এআই থাকলে, সে যদি এআই কে প্রশ্ন করতো, মানে দ্যাট উড হ্যাভ বিন কি নাইস, যে হ্যাঁ এটা কি করবো ওইটা কি করবো, সে একটু একটা গাইডেন্স দিয়ে দিল আর কি, বেসড ওকে। অন দ্য ওভারঅল ডিরেকশন, উইচ উড বি হুম। নাইস। না না, এগুলা এটা আসলেই প্রবলেম। আই গেস সিনিয়র হইতে হইতে এই যন্ত্রণাগুলো বাড়ে। আসল কাজের সময় থাকে কম, কথা বলা লাগে এক্স্যাক্টলি, বেশি। হ্যাঁ। আর আমাদের টিমটাই হইলো যে উই টিম, মানে দ্যাটস দ্য টিম, যে হইলো আমরা হইলো সবচেয়ে কমিউনিকেট জুনিয়র করে। ইঞ্জিনিয়ার, হুম কিন্তু উই ম্যানেজ এ লট অফ সিনিয়র পিপল। হুম 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 এখানে আসলে জুনিয়র সিনিয়রের কিছু নাই, ইটস জাস্ট ডোমেইন নলেজ হিসাবে। অনেকে আছে যে অনেক সিনিয়র, কিন্তু ওরা আমি বলতেছি যে এই তুমি এটা করো নাই কেন, এটা করো ওইটা করো, এটা নিয়ে আসো, ব্রিং দিস টুমরো, ঠিক আছে, এটা হয় নাই কেন, ইত্যাদি। এগুলো শেখা লাগছে, যে অনেক সিনিয়র হুম। লোককে কেমনে করো। প্রথমে তো পসিবল হয় না, আবার এটা আস্তে আস্তে হয়ে যায় আর কি। আচ্ছা, ইয়েতে ফর এক্সাম্পল আমাদের পাশের দেশে তো বা চায়না তো ডেফিনেটলি আছে, যে অনেক বড় কোম্পানিগুলি ফ্যাক্টরি আছে আই গেস ইন্ডিয়াতে। আমি হ্যাঁ, মাঝে দিয়ে রাইট। দেখতেছিলাম যে অ্যাপোলো খুব সম্ভবত আইফোনের প্রোডাকশন ইন্ডিয়াতে শিফট করবে কিছু। আচ্ছা, তোর কি মনে হয় যে বাংলাদেশে এরকম ফ্যাক্টরি হওয়ার চান্স আছে? বাংলাদেশে ভাই যদি আমাদের পলিটিক্যাল ইয়েটা খুব মানে স্টেবল হয়, ইন দ্যাট কেস খুবই মানে আমার মতে এটা খুবই ইজি হওয়ার কথা। ওকে। মানে আমাদের হলো দেশের মেইন সমস্যাটা হলো যে আমাদের ওইরকম ইনফ্রাস্ট্রাকচারটা নাই, মানে পলিটিক্যাল স্টেবিলিটি নাই, একটা জিনিস। সেকেন্ড হলো যে ওই যে আমাদের স্কিল্ড ওয়ার্ক ফোর্সটা কিন্তু আমাদের কম। হুম আপনি হুম। যদি চায়নার সাথে কম্পেয়ার করেন, রাইট। চায়নার সাথে কম্পেয়ার করলে কম। ইন্ডিয়া মানে আই ডোন্ট নো, ইন্ডিয়ার ব্যাপারে আমার আইডিয়া নাই, বাট চায়নার কিন্তু মানে দে আর ভেরি স্কিল্ড, দে আর ভেরি গুড। হুম 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 হুম। মানে আই ওয়ার্ক উইথ দেম লাইক অল দ্য টাইম, সো মানে দে আর ভেরি গুড। জাস্ট হলো মানে একটু ওদের থিঙ্কিংটা একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট। আমেরিকান, মানে উই থিঙ্ক ইট লাইক ওয়ান ওয়ান ওয়ে, ওদের হলো থিঙ্কিংটা একটু ডিফারেন্ট। বাট এই টুলিং এর ক্ষেত্রে বা হইলো একটা ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি জিনিসপাতি বানানো, এগুলা খুবই আর কি এ হইলো যে মানে কি বলে ওইটার কি ইজিয়ার। তো এটা বাংলাদেশে করতে হইলে যেটা করতে হবে, ফার্স্ট হইলো যে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা খুব স্টেবল হইতে হবে, যাতে হইলো মানুষ ইনভেস্ট করতে চায়। কারণ কেউ একজন যদি একটা অ্যাসেম্বলি লাইন ইনভেস্ট করে, দে ওয়ান্ট ইট টু লাস্ট, মানে রাইট। চায় না যে 1 বছর ইউজ করে আবার তুলে ফেলবে। একটু খুবই মানে ক্যাপেক্স খুবই বেশি, মানে হুম হুম কস্টটা হুম হুম। বেশি। তো ইনভেস্ট করলে পরে হইলো যে ওই গভর্নমেন্ট যদি স্টেবল হয় ইত্যাদি। সেকেন্ড জিনিস হইলো যে আমাদের হইলো যে ওই যে ট্রাফিক জ্যাম ট্যাম, মানে কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা। কারণ আহ, কেউ তো আসলে ওই রকম করতে চাইবে, ইন্টারন্যাশনাল মানুষ গিয়ে মানে ওইসব জায়গায় থাকতে হাসিল চাইবে না, করতে টু বি চাইবে না অনেস্ট। এগুলা। এক্স্যাক্টলি রাইট। জ্যাম ট্যাম, ধুলা বালি এগুলোর মধ্যে করা, এগুলার কি ইমপ্রুভ করলে আই থিঙ্ক মানে এটা খুবই ইজি। আমাদের স্কিল্ড ওয়ার্ক ফোর্স আছে, মানুষজন আছে, আমাদের কম পয়সায় লেবার আছে, আমাদের হইলো অপারেটরদের শিখাইলে ওরা অ্যাসেম্বলি করতে পারবে, মানে উই হ্যাভ হোয়াট ইট টেক্স। জাস্ট হইলো গুড উইল আর ইন্টেলিজেন্স লাগবে আর কি, হুম হুম হুম। মানে সরকারের পক্ষ থেকে, যেটা হলো ওকে। খুবই ডিফিকাল্ট। ট্রু। আচ্ছা, একটু ইয়েতে যাই, পিএইচডির সময় যাই। হ্যাঁ ভাই, অফকোর্স। সেটা হচ্ছে যে আমি ফর এক্সাম্পল দেশের বাইরে পড়তে আসার পর আমার অনেক কিছু মনে হচ্ছে, ইস এই জিনিসগুলো দেশে একটু শিখতে পারলে ভালো হতো, এই জিনিসটা যদি কেউ বলতো। এরকম কোনো কিছু আছে 4-5টা লিস্ট, যে একটা ছোটখাটো রিগ্রেট হয়েছে যে এই জিনিসটা আন্ডার একটু ভালো মতো করতে পারলে ভালো হতো, বাট ওই জিনিসটা যদি জানতাম এখন একটু ভালো হতো, এরকম কোনো কিছু? আমাদের হলো যেটা হয়েছে ভাই, যে এখানে আসার পরে আমি নোটিস করছি যে আমাদের আন্ডারগ্রেডে ওইরকম ভালোভাবে পড়ানো হয় নাই, টু বি অনেস্ট।
মানে ইটস পার্ট অফ হোয়াট আই সেড ইন দ্য বিগিনিং, যে আমি হলো আই উইল বি ব্রুটালি অনেস্ট, যে আন্ডারগ্রেডে আমাদের আসলে সিলেবাস ভালোভাবে কভার করে নাই, অ্যান্ড হলো যে সিলেবাসেও যা পড়ানো হয়েছে পরীক্ষায় তা আসতো না। হুম হুম আমাদের হলো ইম্পর্টেন্ট জিনিসগুলো শেখানো হয় নাই। আমাদের হলো একটা সিলেবাস কোনোভাবে কভার করে, ওকে তোমরা এই চ্যাপ্টার পরীক্ষা দিয়ে দাও। পরীক্ষা দিতে গেলেন, দেখলেন যে আসলে যা পড়ানো হয় নাই তা আসছে, যা পড়াইছে তা আসে নাই, ইত্যাদি ইত্যাদি। মানে পড়াইছে একজন, প্রশ্ন করছে আরেকজন, খাতা দেখতেছে আরেকজন, ইত্যাদি। এইসব জিনিস আমাদের হলো এফেক্ট করছে। আমরা আসার পরে আমি দেখছি যে আসলে এখানে আন্ডারগ্রেডরা অনেক কিছু জানে, বিকজ ওদের হলো ফুল বই কভার করা হয়েছে, মানে ওরা হইলো অনেক কিছু শিখছে, এগুলো হইলো ওদের পরীক্ষা দিতে হয়েছে ইত্যাদি। এখানে আসার পরে মানে আমি দেখছি যে ধরেন বইয়ের কিছু প্রশ্ন থাকে না যে একদম মানে শেষের দিকে খুব ডিফিকাল্ট, হুম 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 যেগুলো হলো আমরা স্কিপ করি, রাইট ওইগুলো কিন্তু এখানে মানে আন্ডারগ্রেডটা করে। ওরা এগুলো দে রাইট নো হাউ টু সলভ ইট। ওরা হইলো যে অঙ্ক করে পরীক্ষা দিতে পারে, এগুলো হলো আমাদের করায় নাই। সো আমরা অনেক কিছু শিখি নাই। সো ওই জিনিসটা হইলো, ওই গ্যাপটা ফিল করতে আমার অনেক কষ্ট হয়েছে, টু বি অনেস্ট। আমি দেখছি যে অপটিক্সের অনেক জিনিস আমার প্রফেসর আমার বলতেছে, আমি হইলো বুঝতেছি না। তারপরে হইলো যে আমি মানে আমার খুব মানে প্রবলেম হইতো শুরুর দিকে, যে সে বলতেছে আমি বুঝতেছি না, পরে আমি উইকিপিডিয়াতে যাইতেছি, এই বই ওই বই ঘাটতেছি, এটা কি আসলে, এটা কেমনে কাজ করে, বিভিন্ন ইন্টারফেরোমিটার ইত্যাদি ইত্যাদি অপটিক্যাল টার্মস। পরে হইলো যে আমি দেখলাম যে না, এগুলো তো মানে আমাদের বইতে ছিল, মানে ইন সেন্স আমাদের পড়ানো উচিত ছিল, দে শুড হ্যাভ টট আস দিস, বাট আমাদের হইলো ওইরকম পড়ানো হয় নাই। জাস্ট হইলো ধরেন লেজার পড়াইছে, লেজার পড়াই শেষ, এই লেজারের উপরেই শেষ, কিন্তু দেয়ার ওয়াজ লাইক এ লট অফ আদার থিংস। তো এটা হলো একটা। আর ধরেন আর তো তেমন কিছু না, প্রোগ্রামিং তো উই ওয়ার গুড এট ইট, মানে আমরা প্রোগ্রামিং তো ভালোই শিখছি। আর সেকেন্ড হইলো যে এই আমাদের দেশে ওই ইয়েটার সুবিধা নাই, রোবোটিক্স বা বিভিন্ন ল্যাব ইকুইপমেন্ট, এগুলো হইলো যে হুম হুম এখানে হুম হুম অনেকের আছে, বা 3D প্রিন্ট করা, যে এখানে হইলো যে অনেকে 3D প্রিন্ট করে এইটা সেটা বানায় ফেলে, আমাদের ওই এক্সপিরিয়েন্সটা নাই। তো এগুলা থেকে আর কি একটু পিছিয়ে থাকি, বাট আই থিঙ্ক ইটস পসিবল টু ওভারকাম দিস থিংস। আই থিঙ্ক সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, দেশে যেসব জিনিসপত্র শেখানো হয় ওইগুলা দেশের ইন্ডাস্ট্রির জন্য হয়তো বা ঠিক আছে আর কি, হয়তো লাগে না, হ্যাঁ, কারণ দেশে ম্যাক্সিমাম তো আসলে ওইরকম স্পেশালাইজ ইন্ডাস্ট্রি নাই। হ্যাঁ, স্পেশাল ইঞ্জিনিয়ারিং কেউ তো রিসার্চও তেমন করে না, রাইট? রাইট, সো জাস্ট হইলো যে জবে চলে যায় গিয়ে, এটাই মানে জাস্ট মানে ডু হোয়াটএভার। ডিফিকাল্ট একটা ইকুয়েশন আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি মাঝে দিয়ে বেশ বেশ কিছু চিন্তা ভাবনা করছি এবং ফিগার আউট যে আসা গভর্নমেন্টের জন্য তো এটা আসলে ডিমিনিশিং রিটার্ন, এরকম রিটার্ন নেই গভর্নমেন্টের। না এই জিনিসটা ইমপ্রুভ করে কয়টা ভোট বেশি পাবে, না এই স্টুডেন্টরা হচ্ছে দেশে থাকবে। So কিন্তু তাদের ওই তো জিরো টিচারদের রিটার্ন। ক্ষেত্রে ভাই আসলে আই থিঙ্ক মানে দে কুড ট্রাই টু ডু ইট, মানে যারা কোর্স টিচার ছিলেন দে কুড ট্রাই টু কভার মোর গ্রাউন্ড, মানে আর একটু তাদেরও খুব একটা সিস্টেমেটিক লাভ হইতে নাই, পারতো। খুব একটা লাভ নাই, এ হচ্ছে এটা কাহিনী। একটা ট্রু, হ্যাঁ এটা ট্রু, এখানে মানে যেমন লাইভলি আমার সবচেয়ে বিগেস্ট রিগ্রেট বাংলাদেশ এডুকেশন সিস্টেমের, যে টিচারদেরকে জাস্ট একটা টুল হিসেবে ইউজ করা হয়, বাট আলটিমেটলি নো ওয়ান কোশ্চেন্স যে আচ্ছা ঠিক আছে, যে একটা ইউনিভার্সিটি চালাইতে যে গভর্নমেন্টের এত কোটি কোটি টাকা খরচ হয়, ওয়াই শুড দিস প্লেস এক্সিস্ট এট দ্য ভেরি ফার্স্ট প্লেস, কেন দরকার এই ইউনিভার্সিটিটার? এখানে যেমন ইট হ্যাজ এ ফাংশন, আমি এখানে জাস্ট ওয়ার্কার ট্রেন করব ফর ইন্ডাস্ট্রি ওর হোয়াট এভার ইট ইজ, একটা এন্ড গোল আছে যে জিনিসটা আমি অপটিমাইজ করতে চাইছি, ওই অপটিমাইজেশনটাকে কেন্দ্র করে সবকিছু ঘুরতেছে। রাইট। হ্যাঁ, দেশে একটা ইউনিভার্সিটি কেন আছে, ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাও জানে না, যারা পড়ায় তারাও জানে না, যারা খুলছে তারা জানে যে আচ্ছা এটা করলে ওই এলাকার কিছু ভোট পাওয়া যাবে, উন্নয়ন। সো ইটস ভেরি ভিশিয়াস লুপ। এনিওয়েজ, হ্যাঁ, এটা ট্রু। পজিটিভ কথাবার্তায় আসি। বা একটু ইয়ে চেঞ্জ করি, কি বলে, সময় যেহেতু হয়ে আসছে, পিছনে প্রচুর গিটার মিউজিক, জীবন ও কেমন যায়? হ্যাঁ ভাই, মিউজিক তো ভাই মানে এখানে আসার পরে আই থিঙ্ক মানে বড় শহরে আসার পরে দেখলাম যে অনেক মানে গিটার টিটার পাওয়া যাচ্ছে মার্কেট প্লেসে ইত্যাদি। তো আমার হইলো আমি ফার্স্টে যখন জব শুরু করি অনেক প্রেশার অনেক বেশি ছিল আর কি। তো ওই জন্যই হইলো যে প্রেশারের সাথে ডিল করার জন্য গিটার টিটার কেনা শুরু করছি। তো আচ্ছা। এখন হলো অনেকগুলো হয়ে গেছে, আই থিঙ্ক 30+ হয়ে গেছে, বাট আই হ্যাভ টু লাইক কিছু সেল করে আই নিড টু রিডিউস, কারণ জায়গা হইতেছে না এখন। তো ওকে। হলো যে ধরেন ওই ইন্টারফেস আছে, পিসি আছে, ল্যাপটপ আছে, মানে আমার একটা সেট আপ আছে আর কি। এখানে ধরেন হইলো আই ক্যান প্লে ওয়েন এভার আই ওয়ান্ট, এটা একটা মানে ভালো জিনিস, যে রিল্যাক্স করার জন্য আই ক্যান প্লে এনি টাইম। এবং আমি হইলো যে ওই লিঙ্কডিনেও একটা একটা ভিডিও দিছিলাম, তো এটা হইলো যে আমার মানে বিগ বসরা দেখছে, ওরা খুব অ্যাপ্রিসিয়েট করছে আর কি।
সো আফটার সিইং দ্যাট দে ট্রিট মি ডিফারেন্টলি, মানে ওরা হইলো যে বিভিন্ন পিকনিক টিকনিক বা পার্টিতে আমার সাথে কথাবার্তা বলে আর কি, যে কি করো না করো হ্যান ত্যান হ্যান, এটা খুবই মানে দে দে লাইকড ইট এ লট। তো ইটস ওভারঅল লাইক এ পজিটিভ ইম্প্যাক্ট। এখন কার কার গান শোনা হয়? গান ভাই এখন খুব বেশি শোনা হয় না, টু বি অনেস্ট। মানে ওই আগের ওই পুরান যেগুলো শুনছি ওইগুলো আমি বাজাই, বেশি শুনি কম। মানে টাইম তো পাওয়া যায় না আসলে। রাইট, রাইট, রাইট। বাট আমার কাছে আমি কখনোই লাইফে এটা ফিল করিনি, ইদানিং ফিল করি যে মিউজিক শোনাও একটা ডিপ ওয়ার্ক। হ্যাঁ ভাই, মিউজিক শোনাও একটা কাজ। তবে মানে আমার প্ল্যান আছে যে আমি হইলো যে মানে কিছু কাভার টাভার করব, মানে ভিডিও টিডিও বানায় আপলোড আপলোড দিব প্ল্যান করছি। বাট হইলো যে ইটস সো ডিফিকাল্ট, মানে উইকেন্ড আসলে আমার মনে হয় যে মানে বসে থাকি, কিছু কাজ করতে ইচ্ছে করে না। খুবই এইভাবে খুবই উইকেন্ড চলে যায়, টাফ খুবই টাফ। মিলে। আর ভাই মানে অ্যাপলের তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, টু বি অনেস্ট। মানে আচ্ছা। কোনো ইয়ে নাই এখানের। ধরেন মানে ডেডলাইনগুলো ইটস অ্যাকচুয়ালি ট্রু ডেডলাইন। যেমন হইলো ধরেন আপনি আম, আপনি ধরেন হইলো ফ্যাক্টরিতে বা মানে ওইখানে ধরেন কোনো ডাটা কালেকশন হবে, রাইট? তো আপনারা হইলো যে ওরা ইনপুট দেওয়ার আগে আপনারা কিছু ডাটা এক্সাম্পল পাঠাবে। হুম, হুম, আপনি ওইটা দেখে আপনি বলবেন যে ঠিক আছে কিনা, বা আপনি অ্যাপ্রুভ করবেন। ধরেন ওদের দিন শুরু হবে ধরেন রাত 9টার পরে। তো ওরা হইলো আপনার ডাটা পাঠাবে, ওরা বসে থাকবে আপনি অ্যাপ্রুভ করার আগ হুম, পর্যন্ত। হুম, সো হুম, ইউ হ্যাভ হুম। টু মানে চেক টাইমলি করবেন, দিয়ে করবেন। তখন আপনি মানে আপনি যদি রাত্রে 11টার সময় ডাটা অ্যানালাইজ না করেন তাইলে এরা বসে আছে, রাইট? এরা আপনাকে ফোন দিতেছে, এই ভাই আমরা বসে আছি, কি করবো? ঠিক আছে, এগুলো হলো ট্রু ডেডলাইন। মানে এটা হলো মানে ইটস নট লাইক আপনার বস আপনারা বলতেছে, হি ইজ নট হুম, ইনভলভড। তো আপনার অ্যারাউন্ড করে অনেক কিছু হচ্ছে আর কি। সো ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং। হুম, হুম, দের ইজ নো মানে এরকম চান্স নাই যে আপনি এই টাইমের পরে কাজ বন্ধ করে দিলেন, না, পিপল নিড ইউ অল দ্য টাইম। right. তো এটাই হলো সমস্যা। তো এইটার পরে ধরেন হইলো যে সারা উইকের পরে ইটস ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু এনিথিং। হুম, 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 আমি হুম। চেষ্টা করতেছি, আই এম ট্রাইং, যে হইলো একটা সেট আপ করে মানে গান টান না, বাজে এটা আসলে আপলোড বোথ করে ওয়েজ, দিব। কোম্পানির থেকে যদি খুব একটা ইয়ে না পাওয়া যায়, স্কোপ না পাওয়া যায়, দিন শেষে মানুষ তো রেস্টও লাগে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি প্রচন্ড ট্রাই করছি, করে আসছি শুরু থেকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের বিট ইন এ বেটার প্লেস আর কি। হ্যাঁ, হ্যাঁ, আসলে ভালো একটা মানে এটা জবের উপরে ডিপেন্ড করে, টু বি হুম, অনেস্ট। হুম, হুম, ওকে। বাংলাদেশের নতুন কোনো ব্যান্ডের গান টান ভালো লাগে নাকি? বাংলাদেশে তো ভাই আসলে ভাই শোনা হয় না, টু বি অনেস্ট, হুম। খুবই টাফ, খুবই টাফ। বাট ট্রাই করবো, দেখি। ওই দিন হচ্ছে যে ইয়েতে দেখলাম হিউস্টনে অর্ণবের প্রোগ্রাম হয়েছে তো, আচ্ছা। এক ভাই ছবি শেয়ার করছে আর কি, যে আরেকজনের পর শেয়ার করছে যে দুইজন, একজন ছবি আপলোড দিয়ে লেখছে যে ওরা কি গাচ্ছে কিছুই বুঝি না। ও রিয়েলি? হ্যাঁ, অর্ণব আর এরশাদ দিয়ে কি গাচ্ছে কিছু বুঝি না। বাট উনি অনেক পজিটিভ সেন্সে লেখছে যে অনেক গ্যাপ হয়ে গেছে কারেন্ট জেনারেশনের সাথে, কারণ উনি দেশ ছেড়েছে ও 30 বছর আগে। তো কি, এখন ওরা কি গাচ্ছে যাচ্ছে উনি জানে না, উনি উনার সময় যে গান ছিল এগুলো আছে। তো এটা শেয়ার করছে এক ভাই। তো আমি এবার ওখানে গিয়ে কমেন্ট লিখছি, ভাই আমি কারেন্টলি এই ভয়টাতেই আছি। ও কারণ আমি আচ্ছা। দেখছি গত 4-5 বছরে যে দেশে বেশ ভালো ভালো কিছু ব্যান্ড আসছে। হ্যাঁ, এখনের ব্যান্ডগুলো তো সাউন্ড মাখন পুরা, খুব ভালো সাউন্ড করে। আচ্ছা, আচ্ছা। যেমন পরশুদিন আমি হচ্ছে যে দি কেজ নামে একটা রিয়েলিটি শো হয়েছে, হ্যাঁ, 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 ওইটার হ্যাঁ। মধ্যে একটা ব্যান্ড আছে দি নাইন মনে ব্যান্ডের নাম, ওরা একটা গান হচ্ছে মিউজিক ভিডিও ছাড়ছে, এবং আমি দেখলাম যে ওদের অডিও প্রোডাকশন ওরা নিজেরাই করছে আর কি। আচ্ছা, আমি আমি চেক আউট করবো এটা তাইলে। সাউন্ডটা এত খুবই ভালো প্রোডাকশন আর কি। তো আরো নতুন ব্যান্ড ট্যান্ড তো আসতেছে, এর মধ্যে আরো কিছু ব্যান্ড ট্যান্ড আছে যে এই যে নামটা দেখি আমি ফেসবুকে, আফটার ম্যাথ, তারপরে হ্যাঁ, আহ হ্যাঁ, অর সিগনেচার। গান শোনার স্কোপ পাই না, স্পটিফাই তো হয়তো বা ড্রাইভিং এর সময় ছাড়ি, কিন্তু তারপরে আর হ্যাঁ। ওই যে বললাম ডিপ ওয়ার্ক হয়ে ওঠে না। অর্ণবের সাথে তো ওই যে শোতে ইয়েতে ওদের সাউন্ড ইঞ্জিনিয়ার আসছিল কনক্লুশনে, জাকির। সো টুকটাক আলাপ হচ্ছে, লাইক হি ইজ এ ভেরি গুড সাউন্ড ইঞ্জিনিয়ার, বাংলাদেশের সব বড় বড় ব্যান্ডে লাইভ সাউন্ড করে। তো আলাপ সালাপ করার সময় তখন একটু হলো না, নতুন ব্যান্ডগুলো শোনা দরকার আসলে, কিন্তু সময় পাই না, নাইলে 10 বছর পরে নতুন ব্যান্ডগুলো এখানে শো করতে আসবে, তখন হা করে বসে থাকবে, কিছু কিছু বুঝি না। এটা হইতে পারে, হ্যাঁ ভাই। আরো ফানি স্টোরি হচ্ছে, জেমস আসছিল গত 2 বছর আগে মনে হয়। আচ্ছা। তো
যেহেতু অর্গানাইজিং টিমে তো অনেক কিছু তো পিছন থেকে দেখা হয়। তো জেমসকে হচ্ছে যে হোটেল থেকে না এয়ারপোর্ট থেকে এক আপু ড্রাইভ করে নিয়ে আসছে। তো ওই আপু অনেক সিনিয়র, উনি সিয়াটলে আছে 40 বছর উপরে। উনি জেমসের গান কোনোদিন শুনে নাই, জেমসকে চিনেও না। বেস্ট কম্বিনেশন। তো নিয়ে আসতেছে, তো জেমস তো মুখ টুক এমনি গোমরা করে কথাবার্তা এমনি রয়েছে। তো বলছে, বাবা তোমাকে দেখতে অনেক মানুষজন আসতেছে, তুমি এমনি মুখ কালা করে আছো কেন? উনি তো আর জানে না জেমস কি। ও মাই গড, আল্লাহ। ও এনিওয়েজ, যাই হোক, ও র্যাপ আপ করি, এই যে প্রায় হ্যাঁ মিডনাইট। ভাই, অফ কোর্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেকদিন পরে শাস্ত্রকার সাথে আড্ডা দিলাম দুইটা বসে, ভালো থ্যাংক ইউ লাগলো। ফর হ্যাভিং মি ভাই। শিওর শিওর শিওর, অল দ্য বেস্ট। অ্যাপলের কাজকর্ম, যেহেতু ম্যাক ইউজ করতেছি, দ্যাটস ইউর ওয়ার্ক, ভেরি প্রাউড অফ ইউ। ভাই, থ্যাংক ইউ সো মাচ আর ভাই। আই আহ, হোপ ইউ লাইক ইট। হ্যাঁ, আমি খুবই পছন্দ করতেছি। আমি অনেক, প্রায় এক যুগ পরে আমার ল্যাপটপ পাল্টাইছি। আচ্ছা। তো এতদিন অফিসের ল্যাপটপ দিয়ে কোনো রকমে ঠেলে ঠুলে চালাই ফেলছি আর কি, নিজের কাজটা তেমন নাই এখন। তো এখন ফেল লাইক নিজেদের চেঞ্জ, কারণ ওই মডেল টোলের চালানো লাগে, সেই কারণে চেঞ্জ করলাম। আপনি কি মডেল মানে ল্যাপটপে চালান? হ্যাঁ, আমি ওই যে M4 ছোটখাটো হুম। মডেলগুলো, আমি এখন পার্সোনালি সবকিছুতে গেমার 27 বিলিয়ন একটা মডেল আছে, ওটা আচ্ছা সব ইউজ করি লোকালি। মানে অনলাইনে কম ইউজ করি, জেমিনি বা চ্যাট জিপিটি খুব একটা আচ্ছা ইউজ আচ্ছা, করি না আর কি, বুঝতে পারছি। লোকালি আই সব সো ইউজ আই করি। সো হ্যাপি ভাই, আপনি আমার প্রোডাক্ট ইউজ করতেছেন। আই ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। ইটস ভেরি M4, গুড ইট প্রোডাক্ট। ওয়াজ মাই প্রোডাক্ট সো। আমি ইয়েতে কয়েকদিন আগে হচ্ছে বিল গেটসের মেমোয় পড়তেছিলাম সোর্স কোড। তো এখানে হচ্ছে যে ওরা ওই টাইমে মাইক্রোসফট উঠতেছে, অ্যাপল হুম। উঠতেছে, তো ওখানে ওরা একটা ইনসিডেন্টের কথা বলছিল যে কোনো একটা ফেয়ারে বিভিন্ন কোম্পানি গেছে, কোনো কোম্পানিকে কেউ একটা চিনে না, তো ওইখানে ওই ফেয়ারে স্টিভ জবসের সাথে হচ্ছে বিল গেটসের প্রথম ইন্টারাকশন আর কি। আচ্ছা। তো ওখানে বলছে যদি স্টলটা দেখেই বোঝা গেছে যে দে আর গুড এট ডিজাইন। হ্যাঁ, এই কি, অল অ্যাবাউট ডিজাইন। এনিওয়েজ, সো র্যাপ আপ করি। র্যাপ আপ করার আগে শেষ কোনো অফকোর্স। অ্যাডভাইস, উপদেশ জুনিয়র যারা দেখতেছে এটার জন্য? না, কোনো মানে লাস্ট অ্যাডভাইস হলো লাইক, আমি বলবো যে অলওয়েজ ট্রাই টু ডু সামথিং দ্যাট ইউ লাইক, আদারওয়াইজ লাইক এমন একটা জবে যাইতে হবে দ্যাট ইউ উড নট লাইক বিইং ইন। সো এমন একটা মানে রাইট নাও আমার জন্য প্রেশার হইলেও আই রিয়েলি এনজয় মাই জব রাইট নাও। মানে আমি হলো working on products that, you know, বাইর হওয়ার পরে I can say that hey, this is my product, it feels really good. So এমন কিছু মানে টার্গেট করা উচিত যেটা you enjoy working on. Don't ask other people যে hey ভাই কি করবো and কি, মানে don't do that. Like try to find something অন্য মানুষ তোমারে বলবে যে it would not work, এরকম হবে যে "এই, তুমি এটা পড়ে কি করবা, এটা পড়ো না, হুম হুম ইলেকট্রিক্যাল পড়ে কি হবে, কম্পিউটার সায়েন্স পড়ো।" পিপল টোল মি যে এই মিয়া তুমি 80 নম্বরে তুমি ইলেকট্রিক্যাল নিচ্ছ, নতুন ডিপার্টমেন্ট, হ্যাঁ, টিচার নাই, কিছু নাই, কোনো সুযোগ সুবিধা নাই, তুমি সিএসসি নিলা না। অনেকে আমার বলছে আইপি নাও, সিপি নাও, থার্ড ইয়ারে জব হয়ে যাবে। বাট ইউ নো আই এম হ্যাপি ওয়ার আই এম, সো ইউ শুড ট্রাই টু ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউ। ইটস অল অ্যাবাউট দ্য ফিট। আইপি, এটাই হলো আমি লাস্ট আমিও কথা। তোকে খবর হচ্ছে যে, আমি বলছি সিএসসি পরে কি করবো, আইপি নো, চাকরি থাকবে সবসময়, এক্স্যাক্টলি, গার্মেন্টস এক্স্যাক্টলি। কোম্পানি আছে। ওকে, নো অফেন্স টু আইপি। নো অফেন্স টু দ্যাম। ওকে, ঠিক আছে ওকে তাহলে, ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক অল ইউ দ্য ভাই, বেস্ট উইশেস। অল আর দ্য বেস্ট যারা উইশ যারা ভাই। এই পডকাস্ট দেখতেছেন, এই ছেলেটাকে সম্মান করে হলো ভিডিওতে একটি লাইক দিয়ে যায়, সাবস্ক্রাইব করে দেন। আমার আমাকে প্রায় কেউ খুবই বকা টকা গর্বিত দিয়েন যে না। এটার কোনো অডিয়েন্স নাই। এনিওয়েজ, ঠিক আছে, যারা দেখতেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক দিস চ্যানেল, put your thoughts in your comments and subscribe to the channel, share this video on social media. Bye bye, live and ওকে, learn. থ্যাংক ইউ। Bye bye.